এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সোহান সাতক্ষীরা থেকে। এটি ঘটনা কালেক্ট করেছেন তার স্ত্রী নানির কাছ থেকে শোনা ঘটনা, যেটি সেখানকার একটা রুরাল লেজেন্ড বলা যায়। তো সেটি তিনি শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমার মতো করে শেয়ার করতে, তো আমি চলে যাব সোহানের পাঠানো ঘটনায়। বেশ অনেক বছর আগের কথা, ৭৮ বা ৮০ সালের এর মাঝের কোন একটা সময়কার ঘটনা নাকি এটা। সেই সময় ঘটনাটি ঘটেছিল বগুড়া জেলার কোনো একটি গ্রামের ঘটনা। তো সেখানে একজন মানুষ বাস করতো যার নাম ছিল সহুর আলী। তো সহুর আলী পেশায় ছিলেন একজন ব্যবসায়ী বলতে তার গ্রামে তার একটা দোকান ছিল। তো সেই দোকানে তিনি অনেক নানা রকম পণ্য বিক্রি করতেন। এছাড়াও তার যে কৃষি পণ্য বা ইত্যাদি ইত্যাদি এসব বিক্রি করার জন্য তিনি মাসে 2বার গ্রামের হাটে যেতেন। তো হাট বসতই 2বার মাসে। তো সেটা গ্রাম থেকে বেশ খানিকটা দূরে, নদীর পাড়ে অনেক দূর যেতে হয় সেখানে। তো যেদিন তিনি ওখানে যেতেন হাটে, সেদিন তিনি আর ফিরে আসতেন না। ওই হাটে বেচাকেনা করে সেখানকারই কাছে অনেক ব্যবসায়ী ছিল, তারা ওখানে থাকতো একটা জায়গায়। তো ওখানে থেকে যেতেন, পরদিন তিনি আসতেন। আর রাতের বেলা কেউ আসতে চাইতেন না, এর একটা কারণ আছে। এই রাস্তাটা বেশ নীরব নিথর হয়ে যায় রাতের বেলা। একটা ভয় থাকে যে এখানে যদি ডাকাত টাকাত পড়ে, এটা একটা ভয় থাকে। আর এছাড়াও তাদের ওই রাস্তায় ফিরে আসার রাস্তায় একটা জায়গা আছে, সেখানে 3টা শিমুল গাছ আছে। এবং এই শিমুল গাছ অনেক পুরনো এবং এগুলোর নাকি অনেক দুর্নাম আছে এই সব জিনিস, অতিলৌকিক ব্যাপার নিয়ে। মানুষ বলে ওখানে উপরি জিনিস আছে। তো 3টা গাছ এমনভাবে বিন্যাস করা, মনে হয় ট্রায়াঙ্গুলার একটা শেপে সেটা আছে এবং মাঝখানে বেশ ঝাঁকড়া ওখানে গাছপালা আছে। মানুষজন ভয় পায় ওখানে গেলে। এমনও আছে যে অনেকে বলছে যে কাউকে টেনে নিয়ে উল্টা করে ঝুলায় রাখছে, এরকম শোনা যায়। তো যাই হোক, ওই জিনিসটারও ভয় আছে, এই জন্য মানুষ আর ব্যাক করে না, যারাই ব্যবসা করে ওই থেকে যায়। তো সহুর আলীও এই কাজ করতেন। তিনি যখন যেতেন সারাদিন বেচাকেনা করে তার যা আয় হতো এবং যা পণ্য বেঁচে যেত, সেগুলো পারলে খুব দ্রুত ছেড়ে দিতেন শেষের দিকে, আর না পারলে সেগুলো সহ তিনি চলে যেতেন সেই ব্যবসায়ীদের থাকার জায়গায়, যারা এখানে হাটে পার্টিসিপেট করছে তারা ওখানে থাকতো। তিনিও ওখানে রাত কাটায়, পরদিন চলে আসতেন। তো সহুর আলীর পরিবারে মানুষ কিন্তু মাত্র 2জন, সহুর আলী এবং তার স্ত্রী। বেশ ছিমছাম 2জন মানুষ। তখন পর্যন্ত তাদের পরিবার বড় হয়নি, তাদের সন্তানাদি নাই। তো তাদের গরু ছাগল আছে, এগুলোকে তাদের গোছায় রাখতে হয়, বেশ কষ্ট হয় 2জনের ম্যানেজ করতে। তো একবার হাটবারের জন্য সহুর আলী তৈরি হয়েছেন। পরের দিন তিনি যাবেন হাটে, তার যা যা বিক্রি করার জন্য গোছানো সেগুলো গোছায় টোছা রেডি করছেন, পোটলা বাঁধছেন, তিনি নিয়ে যাবেন। তো এর মধ্যে তার শ্যালক আসলো তাদের বাড়িতে সন্ধ্যার পরে। এসে বললেন যে তার বাবা খুব অসুস্থ এবং সহুর আলীর শ্বশুর এবং তার স্ত্রী এবং তাকে যেতে বলছেন। তো সহুর আলীর মুখ কালো হয়ে গেল। তিনি চিন্তা করতেছেন যে কিভাবে যাব, এবং হাটে যাওয়া তার খুব জরুরি, কারণ তার যেই জিনিসপত্র তিনি যাবেন হাটে নিয়ে, সেগুলো খুব বেশি রাখা যাবে না। তো তিনি তার শ্যালককে বললেন যে এক কাজ করো, তুমি কালকে সকালে 10টা-11টার দিকে তোমার বোনকে নিয়ে চলে যাও তোমাদের বাড়িতে, আর আমি হাটে যাই। হাটে গিয়ে আমি আবার সন্ধ্যার পরে চলে আসবো, হাটে আর থাকবো না ওইখানে, আমি চলে আসবো, এসে রাতে বাসাটা পাহারা দিব, সকালে যে তোমাদের বাড়ি গেলাম, তোমার বোনকে নিয়ে পরে চলে আসলাম। তো এরকম কিছু করবো আর কি। তো শ্যালক বললো আচ্ছা ঠিক আছে। তো সহুর আলী ওইভাবেই করলেন। তিনি ওই দিন রাতের বেলা থাকলেন, থেকে সকালে তিনি বের হয়ে গেলেন হাটের উদ্দেশ্যে। তো তিনি যাচ্ছেন, তখন তো দিনের বেলা, সুন্দর হাঁটতে 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 এক সময় তিনি ওই যে রাস্তার মধ্যে গরুর গাড়ি পেলেন, সেটাতে উঠে অনেকখানি পথ কভার করলেন। তারপর তিনি চলে গেলেন সোজা হাটে। তো হাটে গিয়ে তার মতো তিনি শুরু করলেন বেচা কেনা, এবং মোটামুটি ভালোই তার সময় কাটতেছিল, এবং কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল। তো শেষে বেশ খানিকটা তার জিনিসপত্র রয়ে গেছিল, ওগুলো বিক্রি হচ্ছিল না, এবং হাট আস্তে আস্তে ক্লোজিং হয়ে যাচ্ছে। তো ওই সময় কিন্তু বিদ্যুতের চল ছিল না, গ্রামের ওই জায়গায় একেবারে বিদ্যুতের চল ছিল না। হাটে হ্যাজাক লাইট জ্বলতো আর হ্যারিকেন জ্বলতো। তো সহুর আলী নিয়ে গেছিলেন হ্যারিকেন, সেই হ্যারিকেনের আলোতে খুব বেশি দেখাও যাচ্ছে না। তো এরকম সন্ধ্যার পর আস্তে আস্তে দেখা যাচ্ছে এরকম করতে করতে 8টা-9টা বেজে গেল। তো সহুর আলী আর তার কিছু পণ্য শেষ করতে পারলো না। তো তিনি চিন্তা করলেন যে না, এখন আসলে আমি যে রওনা না দিই বাড়ির দিকে, তাহলে এমনি তো রাত, এই রাস্তা দেখেও যায় না ভয়ে, তো আরো অবস্থা খারাপ হবে। তো তিনি আর কি করবেন, ওই টুকিটাকি যা ছিল তার জিনিসপত্র সেগুলো গোছায় নিলেন। তো সেগুলো নিয়ে তিনি হাঁটা ধরলেন বাড়ির পথে। তো তার কাছে ওই পাকা আম ছিল আর কি, সেই আমগুলাকে তিনি এরকম পুটলার মধ্যে বেঁধে যাচ্ছেন রাস্তা দিয়ে। তো তিনি যখন চলে আসছেন, তখন আরো 2-1জন ওইখানে তার সাথে ব্যবসায়ীরা ছিলেন, তারা জিজ্ঞেস করছেন কি বাড়ি যাবা রাত্রেবেলা? বলে যে হ্যাঁ। থেকে যেতে এখানে, এই রাত্রেবেলা ওখানে যাওয়ার দরকার আছে, রাস্তা তো ভালো না। তো সহুর আলী বললেন যে না, আমার কাজ আছে, বাড়িতে কেউ নাই, বাসা আজকে খালি, রাত্রে থাকতে হবে বাড়িতে। বলে আচ্ছা ঠিক আছে। তো সহুর আলী যাচ্ছেন।
তার পোটলা ভর্তি তার যে পাকা আমগুলা সেগুলো নিয়ে তিনি রওনা দিলেন, হাতে হারিকেন, যাচ্ছেন বাড়ির দিকে। তো রাস্তা দিয়ে যে যাচ্ছেন যে খারাপ লাগতেছে না তার কাছে, সুন্দর বাতাস, ফসলের মাঠ দুলতেছে, আকাশে চাঁদ উঠছে, সুন্দর লাগতেছে। তিনি চিন্তা করলেন এরকম হাঁটতে হাঁটতে হয়তো আমি ঘন্টা 2-এর মধ্যে বাড়ি পৌঁছায় যাব, অসুবিধা হবে না। এই রাতে তার কোনো মানে কিছু পাওয়ার চিন্তা নাই, গরুর গাড়ি কিছুই চলে না রাতের বেলা, এরকম সময় সব ঘুমায় গেছে। তিনি হেঁটে যাচ্ছেন, ঝিঝি পোকার ডাক শুনতেছেন, বেশ অন্যরকম। চাঁদ অনেক সময় মেঘে ঢেকে যাচ্ছে, এরকম অবস্থা। তো হাঁটতে হাঁটতে তিনি এক সময় চলে আসছেন সেই যে শিমুল গাছের কাছে। ওই জায়গাটা নিয়ে অনেক বদনাম আছে, মানুষজন ভয় পায়, আগে যেটা বলছি। তো অনেকে বলছে যেরকম টেনে নিয়ে যায়, ভিতরে নিয়ে ঝুলায় রাখছে এরকম। তো তিনি শিমুল গাছের ওখান দিয়ে আসতেই তার কাছে বেশ ভয় লাগা শুরু করলো, কারণ রাস্তাটা এরকম করে বাঁক নিয়ে গেছে, দুই পাশে ফসলের মাঠ এবং রাস্তার দুই পাশে ওই ঘাসগুলো অনেক বড় বড় এবং আগাছার একটা জঙ্গলের মতো হয়ে গেছে। আর ওই যেখানে ওই একটা ছোট্ট এরকম গোল জায়গা নিয়ে ঘুরে গেছে, একটা জংলা জায়গা, মানে ওখানে গাছপালা, তার পাশে 3টা শিমুল গাছ, এর একটার থেকে আবার ডাল বের হয়ে আছে এদিকে। ওই জায়গায় মানুষজন কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করতে যায় না, ওইটা মনে একটা জঙ্গল হয়ে গেছে রীতিমতো, ওই শিমুল গাছের মাঝখানের অংশটা। তো দিনের বেলা এতটা খেয়াল করা হয় না, এখন রাতের বেলা বেশ ভয় লাগতেছে। এবং একা যে ওখানে সৌর আলীর কাছে বেশ ভয় লাগতেছে, সেই তার হাঁটার গতিটাই কমে গেছে ওই জায়গা দেখে। তো এই সময় সে হঠাৎ করে মনে হলো যে ওখানে শব্দ পাচ্ছে, মানে ওখানে মানুষজন কথা বলতেছে। তো সৌর আলীর একটা ভয় লাগলো যে আবার ডাকাত নাকি, অনেক সময় ডাকাত থাকে, এই ডাকাতেরও ভয় থাকে। তো সে খুব মানে ভয় পেয়ে সন্তর্পণে চলা শুরু করলো, চিন্তা করতেছে যে ডাকাত হলেও তো তারে দেখলে ধরবে, কারণ সে তো ওখানে হাটের থেকে আসতেছে ব্যবসা বাণিজ্য করে, আর যদি ধরে তখন দেখা যাবে টাকা পয়সা তো নিবে মারধরও করবে, এরকম আছে। আবার যদি কাউকে কিছু করেও ফেলে, সেটা একটা ব্যাপার। তো এই ভয়ে সৌর আলী খুব সন্তর্পণে আস্তে আস্তে আসতেছে এবং সে চিন্তা করতেছে যে যদি মানে চারটা মেঘে রেগে যেত সবচেয়ে ভালো হতো। মানুষের কণ্ঠ শুনে একদিক দিয়ে ভালো লাগছিল যে মানে অতি প্রাকৃত জিনিস থেকে একটু রক্ষা পাওয়া এরকম, কিন্তু মানুষের কণ্ঠ শুনে ভয় পাচ্ছে যদি আসলে ডাকাত হয়। তো সে আস্তে করে তার হারিকেনটা উঁচা করলো, করে সে হারিকেনের আলোটা একদম ডিম করে দিল, মানে একদম না দেখা গেলে তো কেমন লাগে। তারপর সে আস্তে আস্তে যাওয়া শুরু করলো দিক দিয়ে। তো যাচ্ছে আর বাঁয়ে তাকাচ্ছে, একটু আগে শুনছে এখানে অনেক কথাবার্তা মানুষের। তো দেখতেছে যে এখন আবছা কথা আসতেছে, হঠাৎ করে কারো মানে কণ্ঠ, তো বুঝতেছে এখানে মানুষ আছে। তো হাঁটতে হাঁটতে সে যখন নাকি এই শিমুল গাছগুলোর মাঝখানে যে রাস্তা সেখানে চলে আসলো, সে দেখতেছে কোনো শব্দ নাই। হঠাৎ করে মনে হলো ভোজবাদীর মতো সব শব্দ বন্ধ হয়ে গেছে, কিচ্ছু নাই, মানে একদম নীরব, এই ঝিঝি পোকার ডাক। তো এটাতে সৌরাল আরো ভয় পেয়েছে, মনে করছে আসলে কি ডাকাত নাকি, তাকে দেখে ফেলছে নাকি। এটা চিন্তা করতে করতে সামনে যাচ্ছে, তো দেখলো একটা মানুষ বসে আছে রাস্তার পাশে, এরকম করে মাথার নিচু করে, তার মাথার মধ্যে একটা গামছার মতো পেঁচানো। তো সে চিন্তা করলো এটা কে। খুব ভয়ে ভয়ে সৌর আলী হাঁটতে হাঁটতে কাছে গেল, তো দেখলো যে তাকে দেখে লোকটা উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ায় হাঁটা ধরছে সামনে, মানে তার দিকে ফিরেও নাই, রাস্তার দিকে হাঁটা ধরছে। তো সৌর আলী বেশ অবাক হয়ে গেল যে এই লোকটা কে, তার মানে উদ্দেশ্য কি। সেভাবে বসে থাকলো, তারপর উঠে হাঁটা দিল, এবং একা, আশেপাশে কেউ নাই, তো বসেই বা ছিল কেন এই জায়গাটা, কেমন একটা অবস্থা। তো হেঁটে যাচ্ছে, সৌর আলী দেখলো যেদিকে হেঁটে যাচ্ছে তাদের গ্রামের দিকেই হেঁটে যাচ্ছে রাস্তায়। তো সৌর আলী ভাবলো যে যাক, যদি একা মানুষ হয়ে থাকে, সে হাঁটতেছে, এমনও তো হতে পারে যে লোকটা একটু মানে আর কি সবার সাথে মেলামেশা করে না বা অভ্যস্ত না, সে হয়তো এখানে এসে ভয় পাইছিল, বসেছিল, তো আমাকে দেখে মনে করছে যে আরেকজন মানুষ আছে, হয়তো আমার সাথে কথাবার্তা বলতে চায় না, হতে পারে না ব্যবসায়ী, সে হয়তো মনে করছে যে মানে আমি আবার কে, হয়তো সে আমাকে দেখে এভাবে চিন্তা করছে, এর জন্য হাঁটা দিছে, যাক আমি হাঁটতে থাকি আমার মতো। তো সৌর আলীও আর কিছু না বলে হাঁটছে, সে দেখতেছে লোকটা তার সামনে সামনে হাঁটতেছে। তো অনেক দূর হেঁটে গেছে, তো সৌর আলী হঠাৎ করে জিজ্ঞেস করলো, যখন দেখলো যে একা কেউ নাই, বুঝলো যখন ডাকাত না, তো সে বললো যে ভাই, এই যে ভাই, কই যাইতেছেন। তো লোকটা বলতেছে বাড়ি যাইতেছি। তো বাড়ি কই। তো লোকটা একটা জায়গার নাম বললো। তো সৌর আলী অবাক হইলো যে ওই জায়গায় তো বাড়ি ঘর নাই, এক সময় ওখানে নদী ছিল, মানে গ্রামের মতো ছিল, ওগুলো ভেঙে গেছে নদীতে। তো যেই জায়গার নাম লোকটা বলছে ওই জায়গায় কিন্তু এখন কিছু নাই, নদীতে ভেঙে নিয়ে গেছে ওই জায়গায়। তো সৌর আলী মনে করলো লোকটার মনে আদি বাড়ি ওইখানে ছিল। তো সে বললো কি আগে বাড়ি আসিল, আদি বাড়ি আসিল এনে, এখন তো কিছু নাই। তো লোকটা কোনো উত্তর দিচ্ছে না। তো সৌর আলী বললো অনে বাড়ি কই। তো লোকটা বলতেছে ওই নেই বাড়ি। সৌর আলী বললো কই, ওখানে তো কেউ থাকে না, ওখানে তো নদী, ওই নেই থাকে। তো এই বলার পর সৌর আলী একটু অবাক হলো যে কি বলে এই লোক। তো লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, সৌর আলী তাকে ফলো করেই যাচ্ছে। তো এক পর্যায়ে যে লোকটা থেমে দাঁড়ায় ঘুরলো তার দিকে, মাথা ঘুরাইলো। তো সৌর আলী অবাক হয়ে দেখলো চাঁদের আলো পড়ছে
এবং সে কিন্তু এখন হারিকেনটা একটু বাড়াই দিয়েছিল সৌর আলী, হারিকেনের একটু আলো আছে। দেখতেছে যে লোকটা ঘুরে তার দিকে দাঁড়াইছে কোনো কারণ ছাড়া, বিশাল একটা চেহারা চাঁদের আলোতে দেখতেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক, লোকটার মানে এটাই খুব আশ্চর্য জিনিস একটা, যে লোকটার মুখটা বাঁকা, মানে একদিকে বাঁকানো এরকম, মানে কেমন জানি মনে হয় বেঁকে গেছে মুখটা এরকম। তো সৌর আলী ভাবলো যে হতে পারে কোনো অসুখ বিসুখ এরকম বাঁকছে নাকি, কে জানে। তো সৌর আলী হেঁটে আরো সামনে চলে আসছে, এসে বলে কি যে ভাই কিছু কইবেন। তারপর লোকটা কি জানি বলার চেষ্টা করলো মুখটা ই করে, তো বাঁকা মুখ দিয়ে সৌর আলী বললো যে আপনার মুখ কি বাঁকা, কি মানে কোনো সমস্যা হয়েছে মুখে? লোকটাকে আমার মুখ বাঁকা না, মানে এই যে মুখ বাঁকা না যে বললো, বেশ নাকি ভাবে কেমন জানি মুখটা ঘুরায় বললো আর কি, কথাটা মানে ঠিক মতোই হলো না। তো সৌর আলী বললো যে হ্যাঁ বাঁকাই তো, আপনার মুখ তো বাঁকা দেখা যায় দেখি, বলে আরো সামনে আসছে। আসার পর দেখ লোকটার মুখ বেশ বাঁকা, এবং লোকটা বললো তোর এই আইসকা, মানে এমন ভাবে বললো যে কণ্ঠটা কেমন জানি ভয়ঙ্কর হয়ে গেল। সৌর আলী দেখলো যে লোকটার মুখটা বাঁকা তো আরো বেঁকে গেল কেমন জানি, এবং এসে সৌর আলীর উপর ঝাঁপায় পড়লো। সৌরের উপর যখন ঝাঁপায় পড়ছে সৌর আলী, তখন আর কোনো মানুষ দেখতেছে না, দেখতেছে একটা কালচে অবয়বের উপর, তার উপর মানে চেপে বসছে, তাকে মানে একদম চেপে ওখানে শেষ করে দিতে চাইতেছে, মাটির সাথে চেপে ধরছে, গলা টিপে ধরছে হাত দিয়ে। সৌর আলীর বস্তা পড়ে গেছে এক পাশে, হারিকেন পড়ে গেছে এক পাশে। সৌর আলী অনেক ছটফট করতেছে ছোটার জন্য, দেখলো প্রচন্ড শক্তি মানুষের, সে মানে সৌর আলীর সুবিধাই করতে পারতেছে না। আর সে দেখতেছে লোকটা ওই বাঁকা মুখ দিয়ে হাসতেছে। তারপরে সৌর আলীকে একটা চড় কষলো, প্রচন্ড জোরে চড় মারলো লোকটা। চড়ের চোটে সৌর আলীর মন হলো যে তার মানে পৃথিবী মানে ঘুরে গেছে, তার মুখের দিকে মন হলো যে ব্যথায় একদম মানে হয়ে গেল। তো সে এটা সহ্য করতে পারতেছে না। সৌর আলী ওই অবস্থায় মনে মনে দোয়া পড়ার চেষ্টা করলো। সে দেখতেছে যে ওই লোকটা তার বুকের উপর বসে হাসতেছে, তার চেহারাটা বিকৃত হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, মানে স্বাভাবিক মানুষের মতো না। চোখের জায়গায় সে কিছু দেখতেছে না, দেখতেছে সাদা শুধু, মানে মণি চোখের মণি নাই। তো সৌর আলী এই পর্যায়ে প্রচন্ড ব্যথা মুখে, এই অবস্থায় তিনি দোয়া পড়া শুরু করলেন খুব। তো দোয়া পড়তে পড়তে তিনি একটা পুরা সম্পূর্ণ দোয়া পড়লেন আর কি। পড়ার সাথে সাথে দেখলো যে লোকটা তাকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ায় কেমন জানি করতেছে। তো সৌর আলী ঝেড়ে দৌড় দিলেন ওখান থেকে, মানে মানে তার প্রাণপণ যতটুকু তিনি তার সামর্থ্য ছিল শরীরের, উড়ে যাচ্ছেন তিনি প্রায়। তো উড়ে তিনি দেখলেন যে তিনি ওই লোকটা মনে হচ্ছে যে এক একটা ডিস্টেন্স কভার করে করে তার কাছে চলে আসতেছে, অ্যাজ ইফ সে বাতাসে উড়ে আসতেছে এরকম। তো সৌর আলী নেমে গেলেন ওই রাস্তার থেকে নেমে ক্ষেতের মধ্যে দৌড়ালেন। আর এইভাবে দৌড়াইতে দৌড়াইতে মনে হলো যে তার মা তাকে ছোটবেলায় বলতো যে ভয় পাইলে 3 কুল পড়বি। তো সে ওই অবস্থায় প্রচন্ড ব্যথা তার চোয়ালে, তার চোয়াল মনে হচ্ছে ভেঙে গেছে। সে অনেক কষ্টে তিনি দোয়া পড়া শুরু করলেন, ওই সূরা পড়া শুরু করলেন। তো ওই 3টা সূরা যখন তিনি পড়ছেন, পড়ার পর তার মনে হলো গাটা একটা ঝাড়া দিয়ে উঠলো, মনে হলো যে একটা মানে ইলেকট্রিক শকের মধ্যে ঝাড়া দিল। ঝাড়া দেওয়ার পর তিনি মনে করলেন যে হঠাৎ করে তার কাছে মনে হচ্ছে যে না, তার সামনে আর সমস্যা নাই বা পিছনেও সমস্যা নাই। তো তিনি পিছন ফিরে দেখলেন যে কিছু দেখা যাচ্ছে না। তো তিনি দৌড়াচ্ছেন, মানে ওই অবস্থায় থামেন নাই, দৌড়াইতে তার হাতের ব্যাগ ট্যাগ সব চলে গেছে, হারিকেন নাই। দৌড়াইতে তিনি এক পর্যায়ে দেখলেন যে তিনি চলে আসছেন নদীর একটা সংকীর্ণ জায়গা। এটা সাঁতরায় পার হতে পারলে তিনি তার মানে বাড়ি, ওইতে বুঝতে পারছেন এখান থেকে কত দূর তার বাড়ি, বেশি দূর না। তো ওই জায়গায় এসে তিনি পাড়ে দাঁড়াইলেন। তখন দেখলেন যে ওই যে মানুষটা আবারও কাছে আসতেছে। তো এইবার মনে হচ্ছে যে তার চেহারা আরো রাগম্বিত। তো সৌর আলী ওই দোয়া পড়তে পড়তে, সূরা পড়তে পড়তে পানিতে লাফায় পড়লেন, কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে সাঁতরায় উঠলেন ওই পাশে। ওঠার পর তিনি দেখতেছেন যে ওই মানুষটা নদীর ওই পারে দাঁড়ায় আছে, সে আর নদী ক্রস করতে পারলো না। সৌর আলী দৌড়াইতে মানে তার তখন আর সেন্স নাই। সে তাদের বাড়িতে চলে আসলেন। বাড়ি তো ফাঁকা, বাড়িতে কেউ নাই। তো তিনি এসে তার বাড়ির যে মূল যে ফটকের কাছে পড়ে গেলেন, পড়ে গিয়ে জ্ঞান হারায় ফেললেন। তো সৌর আলী হয়ে পড়েছিল, তার আর কিছু খেয়াল নাই। তো সকালবেলা তার ঘুম ভাঙলো যে তাদের ওইখানে দুধ নিতে আসতো তার বাড়িতে, পাশের বাড়ির মানুষ সে আসছে। এসে সে তাড়াতাড়ি সৌর আলীকে মনে দেখছে, দেখে মানে ধরে পানির ছিটাটিটা দিয়েছে। সৌর আলীর মানে তখন ফিরছে যে পাশের বাসার মানুষ মুখে পানি ছিটাইতেছে। তখন সৌর আলী মানে তাকায় বলতেছে যে কথা বলার চেষ্টা করতে, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, মুখ বাঁকা হয়ে গেছে। তো সেই মানুষ গ্রামের যে আসছিল, দুধ নিতে আসছিল, সে খবর দেয় আশেপাশের মানুষকে। আরো কয়েকজন মানুষ আসে, এসে সৌর আলীকে তাড়াতাড়ি তারা নিয়ে যায় ওখানকার কবিরাজের কাছে, আগে চিকিৎসা করার চেষ্টা করে। তার মুখে ওই ওষুধ লাগায়, পাশ থেকে ব্যান্ডেজ করার চেষ্টা করে, বাঁশের চটি
চটি টটি দিয়ে, তার মুখ বাঁকায় গেছে রীতিমতো। তো তারপর মসজিদের হুজুরের কাছে নিয়ে যায়। তো তিনি বলেন যে, সৌর আলীকে জিজ্ঞেস করে কি হয়েছে। সৌর আলী অনেক কষ্টে, মানে কথা বলতে পারে না, মুখ বাঁকায় গেছে অবস্থায় বলে টুপিটাকে এরকম কি ধরছিল তাকে, মানে কি দেখছিল। তো বলে যে খারাপ জিনিস ধরছিল, তারে খারাপ জিনিস দেখছিল, রাস্তায় আটকাইছিল। তো হুজুর ঝেড়ে দেয়, কবিরাজ তার মতো চিকিৎসা দেয় টুকিটাকি, তাকে বাসায় নিয়ে আসে। তার স্ত্রীকে খবর পাঠানো হয়, তার স্ত্রী বাসা থেকে চলে আসে, তার শ্যালকও চলে আসে এবং তারা তাকে দূরে নিয়ে যায়। পরবর্তীতে নিয়ে ডাক্তারের কাছে দেখায়, জেলা শহরে নিয়ে। লাভ হয় নাই, মানে কোনো হয়নি। তাকে ডাক্তার বলে যে তার অন্য কোনো অসুখ হয়েছিল, হয়তো সে স্ট্রোক করছে, এইভাবে মুখ বাঁকায় গেছে, এরকম জিনিসপত্র। তখনকার সময় আসলে এত ক্লিয়ার ধারণা হতো না, মানে প্রপার ট্রিটমেন্ট না পেলে। তো যাই হোক, সৌর আলীকে ওইভাবেই রাখা হয় এবং সে অনেকদিন অসুস্থ ছিল, সে ওরকম কিছু করতে পারে নাই। আস্তে আস্তে নাকি সে একটু সুস্থ ফিল করে এবং সুস্থ হয়। তো সে আর কখনোই ওই যে সন্ধ্যার পর চলাফেরা করতো না, কিছুই করতো না, আর নিজের মতো ওই যতটুকু তার দোকানে বসতে পারতো এরকম। আর তার মুখটা নাকি বেঁকে গেছিল পার্মানেন্টলি, ওইটা নাকি ঠিক করা যায়নি। তো এইভাবেই সৌর আলী তারপর ছিল আর কি। তার এই ঘটনাটা ওইখানে সবাই জানতো আর কি, প্রচলিত হয়ে গেছিল যে সৌর আলী এরকম একটা সমস্যায় পড়ছিল এবং তাকে চট দিয়ে মুখ বাঁকা করে দিচ্ছে খারাপ জিনিস। তো এই ছিল সোহানের পাঠানো ঘটনা, আমি আমার মতো করে শেয়ার করলাম। আপনাদের কাছে ভালো লাগলে ভালো লাগবে। আজকে যে আমি সাজ্জাদ ভাইয়ের ঘটনাটা এখন শেয়ার করব সেটা সরাসরি ভিকটিম থেকে নেওয়া। সাজ্জাদ ভাই প্রথমে ভেবেছিল এটা একটা ছোট কোনো মেডিকেল রিলেটেড ঘটনা হবে, মেডিকেলে ঘটেছে এরকম ঘটনা। কারণ প্রথমে তিনি যে অংশটুকু শুনেছিলেন, অনেক সময় দেখা যায় না কোনো একটা ঘটনা কারো কাছ থেকে শুনবার আগে ওই ঘটনার ছোট একটা হিন্ট জেনে নেওয়া বা ছোট একটা হিন্ট বুঝে নেওয়া, তখন ওই হিন্ট শোনার সাথে সাথে তিনি মনে করেছিলেন যে এই অংশটা যতটুকু শুনেছেন তিনি এটা একটা মেডিকেলের ঘটনা হবে। কিন্তু পরবর্তীতে এই ঘটনাটা তার পুরো ধারণাটাই বদলে দেয়। ঘটনাটা আজকে থেকে খুব বেশি দিন আগের না, 8 থেকে 10 বছর আগের ঘটনা। শায়েক ইব্রাহিম, উনি একজন আলেম, পেশায় আলেম। তার কাছে হন্তদন্ত হয়ে এসছেন একটা পরিবার, বলে নাসরদের পরিবার। সাথে 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 কিছু জিনিস নিয়ে এসছে দেখাবার জন্য। অনেক সময় দেখা যায় কোনো আলেমের কাছে কোনো ব্যক্তি গেলে তার কাছে থাকা কোনো প্রমাণ অথবা ঘটে যাওয়া কোনো কিছুকে বোঝানোর জন্য কোনো একটা নির্দিষ্ট জিনিস দেখাতে চায়। তারা দেখাতে চায় যেটা আমরা পেয়েছি বা এইটা হয়েছে, এটা কাগজে লিখে নিতে পারে, সেটা মুখেও বলে, কাগজেও লিখেও নেয়। তো তারা কিছু জিনিস নিয়ে এসছে সাথে সাথে দেখার জন্য। তো শায়েক জানতে চাইল কি সমস্যা হয়েছে তাদের। তারা যেন প্রত্যেকটা বিষয়ে শায়েককে খুলে বলে। তো শুরু থেকে বলতে গেলে তাদের পরিবারের রয়েছে নাসর, যার বয়স আনুমানিক 20 বছরের কাছাকাছি। তার কলেজ পড়ুয়া বোন ও তার বাবা মা, আর সাথে একজন খাদ্দামা। খাদ্দামার বাংলায় বোঝালে যিনি বাসায় গৃহকর্মী, কাজের মানুষ আর কি, একটা মেয়ে। খাদ্দামা একজন ফিলিপাইনি মেয়ে ছিল, সে খ্রিস্টান ধর্মের ছিল খাদ্দামা। তো কয়েকদিন হলো ফিলিপাইনি কাজের মেয়েটা বাসা থেকে টাকা আর গহনা নিয়ে পালিয়েছে, যে কারণে নাসরের বাবা মার মাঝে তুমুল ঝগড়া চলছিল। কিছুদিন তারা একে অপরের সাথে কথাও বলছিল না। তাদের নিজেদের মত আর কি, প্রথম এদিক সেদিক নিজেরা খোঁজাখুঁজি করে। একটা সময় পুলিশের কাছে রিপোর্টও করা হয়, কিন্তু এখনো খাদ্দামার কোনো সন্ধান মেলেনি। এদিকে ইদানিং নাসরের বাবার একটা সমস্যা দেখা শুরু করে। রান্না করা খাবারের গন্ধ খুব বেশ তীক্ষ্ণভাবে তার নাকে লাগা শুরু করে। যেমন তিনি যে রুমে বসে আছেন সেই রুম থেকে অন্য রুমে রাখা খাবারের গন্ধ তিনি এইখানে বসে পান। এটা খুব স্বাভাবিক, কিন্তু এখান থেকে সে অনুমান করতে পারে কি ধরনের খাবার এটা হতে পারে। তো আস্তে আস্তে দিন যত যেতে থাকে, নাসরের বাবার কাছে রান্না করা খাবারের গন্ধ আরো বেশি তীক্ষ্ণ লাগতে শুরু করে। রান্না করা খাবার যদি তার 10 হাত দূরেও থাকে, তাও সেটার গন্ধে সে সেখানে থাকতে পারে না। গন্ধের প্রভাবে কয়েকবার বমিও করে ফেলে। তবে অবাক করার বিষয় ছিল, কাঁচা জিনিস তার কাছে অতটা সমস্যা ছিল না। সকল কাঁচা জিনিস স্বাভাবিক গন্ধই লাগত। নাসরের বাবা ভাবতে থাকে ঝগড়ার কারণে হয়তো নাসরের মা ইচ্ছা করে তার সাথে এমনটা করছে। এজন্য বাড়িতে আরো তোলপাড় শুরু হয়ে যায়। তিনি সবার সাথে রাগারাগি শুরু করে দেন, ঝগড়াঝাটি শুরু করে দেন। অবাক করার বিষয় হচ্ছে, নাসরের বাবা যখন বাইরে খেতে গেল সেখানেও একই সমস্যা।
খাবারের তীক্ষ্ণ গন্ধ। তিনি যখনই কোনো রেস্টুরেন্টে যান ওই তীক্ষ্ণ গন্ধে খাবার খেতেই পারে না। নাসরের বাবা বুঝতে পারে এখন তার এইখানে তার শারীরিক সমস্যা হতে পারে। কয়েকদিন ভালোভাবে না খেতে পেরে নাসরের বাবার শরীর দুর্বল হয়ে যায়। বাসা থেকে তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। নাসরের বাবা অনেকটা বেহুশের মতো। রাতে হাসপাতালে নাসরের বাবার সাথে নাসর থাকে। মাঝরাতে একটা সময় সেখানে গুনগুন গুনগুন শব্দে নাসরের ঘুম ভেঙে যায়। নাসর চোখ খুলে দেখতে পায় তার বাবা রুমের এক কোনায় দাঁড়িয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে সামনে পেছনের দিকে দুলিয়ে দুলিয়ে গুনগুন করে কি যেন বলছিল। নাসর জিনিসটা ভেবে দেখে একটু ঘাবড়ে যায়। পরে ভাবে হয়তো কোনো সমস্যা, অসুস্থ মানুষ, তাই নাসর বিষয়টা স্বাভাবিকভাবে না। অনেক সময় এই ধরনের কেসগুলোতে হঠাৎ করে যদি এরকম আচরণ কেউ দেখে তখন চিন্তা করবে যে আসলে এটা হয়তো সময় কাটানোর জন্য হতে পারে বা অনেক কিছু ভুলে থাকার জন্য হতে পারে। নাসর এগিয়ে গিয়ে বাবাকে ধরতেই তার বাবা চুপ হয়ে যায়। নাসর তার বাবাকে ধরে বেডে শুইয়ে রাখে। 2-3 দিন পর নাসরের বাবা কিছুটা সুস্থ হয়, কিন্তু তার সমস্যাটা তখনও যায়নি। তিনি এখনও রান্না করা খাবারের দুর্গন্ধ পাচ্ছিলেন, দুর্গন্ধে খেতেই পারেন না। কাঁচা সবজি ফল খায়। 1 সপ্তাহের উপর হয়ে গেছে নাসরের বাবা এখনও হাসপাতালে ভর্তি। তার সমস্যা এখনও সমাধান না হওয়ার উপক্রম। সন্ধ্যায় তাকে যেই হাসপাতালে নেওয়া হয়েছিল সেই হাসপাতাল থেকে বড় একটি হাসপাতালের ইমার্জেন্সি শাখায় ট্রান্সফার করে দেওয়া হয়। নাসর সেই খবর পেয়ে বড় হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। প্রথমে ইমার্জেন্সি গেটে ঢুকতেই তাকে গেটের দারোয়ান থামিয়ে দেয়, জিজ্ঞেস করে কোথায় যাবে, কি সমস্যা। সাধারণত প্রতিটি হাসপাতালের গেটে যেভাবে জিজ্ঞেস করা হয়। নাসর তার সব খুলে বলতে দারোয়ান তাকে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেয় ওই দিকে যান, ওই বিল্ডিংয়ের 2য় তলায় পেতে পারেন। তো বিশাল বড় প্রতিষ্ঠান, বিশাল বড় হাসপাতাল, প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা। নাসর সেই বিল্ডিংয়ের কিংবা ডিপার্টমেন্টের উদ্দেশ্যে যায়। ঢুকতেই দেখে রিসেপশনে একজন লোক বসে আছে এবং তাকে রোগীর বিবরণ দিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এমন এক রোগী আসছে এখানে আজকে। তো প্রশ্নের সাথে সাথে লোকটা বলল উপরের তলায় আছেন নাসরের বাবা। ডিপার্টমেন্টও বেশ বড়, বিশাল বড়, কিন্তু পুরো নিচতলাটা ফাঁকা, কেউ নাই। নাসর সামনেই লিফট দেখতে পায়। একা বলে তার লিফটে ওঠার সাহস হচ্ছিল না। সিঁড়ি দিয়ে উপরে ওঠার উদ্দেশ্য হয় তার। তবে সিঁড়ির প্রথম ধাপ উঠে ঘুরতেই দেখে একজন বোরকা পরা মহিলা কেমন কুকিয়ে কুকিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছে। অনেক অসুস্থ মহিলার একটা নুয়ে কুজে সিঁড়ি দিয়ে ওঠে না, ঠিক সেরকম ভাবেই সিঁড়ি দিয়ে নিজে নিজে কুজে কুজে কুকিয়ে কুকিয়ে উঠছে, আস্তে আস্তে উঠছে। তো নাসর একটু উপরে উঠে যেতে দেখেই মহিলাটা হাত দিয়ে তার পেটের নিচে উঁচা করে ধরার চেষ্টা করছে। তো নাসর বোঝার আর কোনো বাকি নেই যে মহিলাটা অন্তঃসত্ত্বা। নাসর কিছু না বলে সরাসরি সামনের দিকে এগিয়ে যায়। উপরের তলায় ঢুকতে না ঢুকতে দেখে এখানে কেউ নাই। নাসর সারা দোতলা আধা ঘন্টার উপরে ঘুরে দেখে কেউ নাই। এবার নাসর একটু বিরক্ত হয়ে প্রতিটা কক্ষ খুলে খুলে দেখছিল। শেষের দিকের একটা রুমের দরজা খুলতেই দেখে একজন ডক্টর, অ্যাপ্রন পরিহিত, পিঠ দরজা বরাবর মুখ করা, তার সামনেই পর্দা লাগানো। তিনি বাইরে থেকে পর্দার ভেতরে হাত দিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। নাসরের দরজা খোলার শব্দে ডক্টর পিছে ঘুরে তাকায়। এই দেখে নাসর সরি বলে বের হবে, আর সে সময় ডক্টর তাকে হাত ডাক দেয়। ডক্টররা তখন তাকে রিকোয়েস্ট করে বলছে নাসর যেন তাকে হাতে হাতে একটু সাহায্য করে, যেটা হাসপাতালে একটু বিরল। জয় নাসর বলে দেখুন আমি একটু ব্যস্ত আছি, আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। ডক্টর বলে কি সমস্যা আপনার বাবার? উত্তরে নাসর তার বাবার সমস্যার কথা বলে। ডক্টর বলে ও আচ্ছা, আবু নাসর আপনার বাবা? আবু নাসর হচ্ছে নাসরের বাবা। জনাব নাসর বলে জি, আমি নাসর। ডক্টর বলে আচ্ছা আমি আপনাকে নিয়ে যাব, আমাকে শুধু 2 মিনিট সময় দিন। এই কথা শুনে নাসর আর মানা করতে পারে না। নাসর এগিয়ে যায় সামনে, আর সামনে যেতেই ডক্টর বলে পর্দার ভেতরে ওই দিকটায় যান, মানে অপর প্রান্তে। নাসর যেতে যেতে একজন অচেতন দেখে একটা অচেতন মহিলা শুয়ে আছে, আর তার অবস্থান দেখে বোঝা যাচ্ছিল তিনি গর্ভবতী, আর এখনই তার গর্ভ থেকে একটা বাচ্চা বের করা হবে। এই পরিস্থিতিটা একটু সামাল দেওয়ার মতন। আপনি একটা রুমে গেলেন, সেখানে একটা মহিলাকে প্রিপেয়ার করা হচ্ছে বাচ্চা ডেলিভারির জন্য।
এই সাথে সাথে এই পরিস্থিতিটা দেখে সাথে সাথে মানা করে দেয়। নাসর মানা করে দেয় আর বলে যে এই কাজ আমাকে দিয়ে হবে না, আপনার মহিলা ডক্টর কোথায়? উত্তরে ডক্টর বলে আজকে সবাই ছুটিতে, আর এই কাজটা বেশ গুরুত্বপূর্ণ। আর সাথে সাথে শুয়ে থাকা মহিলাটা চোখ খুলে নাসরের হাত ধরে রিকোয়েস্ট করে তাকে সাহায্য করবার জন্য। আসলে এই ধরনের কেসে আসলে এই অনুরোধগুলো আসলে মানবতার সাথে এতটাই অ্যাটাচড যে আপনি অনেক সময় না চাওয়া সত্ত্বেও না চাওয়া সত্ত্বেও রাজি হওয়ার বাধ্য হতে হয়। তো ডক্টর মহিলাটিকে ইনজেক্ট করে, মহিলাটি অচেতন অবস্থা চলে যায়। তো নাসর দেখে যে ডক্টর তার হাত দিয়ে মহিলার গর্ভ থেকে একটা বাচ্চার পায়ের পাতা টেনে আনে। এরপর আবারও হাত দিয়ে গর্ভ থেকে অনেক চেষ্টা করে আরেকটা পায়ের গোড়ালি পর্যন্ত টেনে আনে। ডক্টর বাচ্চাটিকে কয়েকবার টেনে বের করার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটিকে গর্ভ থেকে টেনে বের করতে না পেরে তার পাশে থাকা চাকু ধরনের কিছু একটা দিয়ে সেই মহিলার গর্ভ থেকে বের হওয়া বাচ্চাটার পা দুটাই কেটে ফেলে। নাসর হতভম্ব হয়ে যায়, চিৎকার করে ডক্টর উদ্দেশ্যে বলে, এটা কি করলেন? বাচ্চার পা কেন কাটলেন? জবাবে ডক্টর বলে, আসলে উনি বাচ্চা রাখবেন না। নাসর সাথে সাথে বলে, আমার এটা দেখা সম্ভব না। উত্তরে ডক্টর বলে, আর 2 মিনিট হয়ে গেছে। এরপর ডক্টর মহিলার পেটের আড়াআড়িভাবে কিছু অংশ কাটে। পেটের ভেতরের কাটা অংশ দিয়ে ভেতরের সব দেখা যাচ্ছিল। নাসরের মাথা ঘুরতে থাকে। একটা অস্বাভাবিক মানুষ এই ধরনের অস্বাভাবিক দৃশ্য দেখে কখনো ঠিক থাকতে পারে না। ডক্টর পেটের কাটা অংশে হাত ঢুকে বাচ্চাটা বের করে নিয়ে আসে। মহিলার সাথে বাচ্চাটার নাভির যে জয়েন্ট ছিল সেটা কাটার সাথে সাথেই মহিলার পেট থেকে গলগলিয়ে রক্ত বের হওয়া শুরু করে। ডক্টর বাচ্চাটাকে পাশের ময়লা ফেলার ঝুড়িতে ফেলে দেয়। নাসর এসব দেখে শুধু অবাক হচ্ছে। নাসর ডক্টরের উদ্দেশ্যে বলে উঠল, ঠিক আছে, তাহলে আমি এখন যাই। তবে ডক্টর বলে, এই তো হয়ে গেছে, আর একটু। ডক্টর নরম কাপড় দিয়ে মহিলার পেটের রক্তগুলো মুছতে থাকে। আর হঠাৎ করে এই মহিলাটা বড় উচ্চ নিঃশ্বাস নিয়ে জ্ঞান ফেরে। তার জ্ঞান ফিরতেই মহিলাটি চিৎকার করা শুরু করে। মহিলা উঠে তার পেটের দিকে তাকায়, আর তাকাতেই মহিলা আরো বেশি আতঙ্কে পড়ে যায় এবং আরো চিৎকার করতে থাকে। মহিলা নড়াচড়া করার চেষ্টা করে। এটা দেখে ডক্টর তাকে নড়তে মানা করে আর চুপ থাকতে বলে, কিন্তু মহিলা কোনোভাবেই চুপ হচ্ছিল না। তো ডক্টর আবার তার পাশে থাকা রেডি করা ইনজেকশন হাতে নেয় মহিলাকে বেহুশ করার জন্য। তবে এইবার মহিলাকে ইনজেক্ট করবে এমন সময় মহিলাটা ডক্টরের হাত ধরে ফেলে। কোনোভাবেই ইনজেক্ট করতে দিবে না, গালাগালি শুরু করে। ডক্টর আর ধৈর্য না ধরতে না পারে মহিলাকে একটা চর মেরে বসে। চর মারতেই মহিলার উপরের দিকে তাকিয়ে একাধারে চিৎকার করতে থাকে। ডক্টর রাগে দাঁত কিটকিট করতে থাকে। একটা সময় এদিক সেদিক কিছু খুঁজতে থাকে। তো ড্রয়ার থেকে একটা ময়লার পলিথিন বের করে মহিলার মাথায় পরিয়ে গলা পর্যন্ত চেপে ধরে। যে অবস্থা ছিল, মহিলার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নাসর ছাড়ানোর জন্য এগিয়ে যায় ডক্টরের দিকে, আর এত শক্ত করে গলা পেঁচিয়ে ধরেছে নাসর আর সরাতে পারছিল না। নাসর ডক্টরের পায়ে জড়িয়ে ধরে মহিলাকে ছেড়ে দেওয়ার জন্য। কয়েক সেকেন্ড পর ডক্টর মহিলাটাকে ছেড়ে দেয়। নাসর তাড়াতাড়ি উঠে মহিলার মাথা থেকে পলিথিনটি বের করে আর দেখে মহিলাটা আবারও বেহুশ। তখন ডাক্তার রাগে ফসফস করছে। ডাক্তার আবারও তার কাজে মনোযোগী হয়। হঠাৎ কি মনে করে যেন ডক্টর মহিলার পালস চেক করে। আবারও কিছুক্ষণ মহিলার বুকে তার কান পেতে রাখে। সবকিছু নিস্তব্ধ। ডক্টর লাফ দিয়ে চিৎকার করে বলল, মরা। নাসর, মহিলা তো মরে গেছে। একথা বলতে বলতে ডক্টর 2 হাত মাথায় দিয়ে ছটফট করতে থাকে আর পায়চারি করতে থাকে। তো ডক্টরের পকেটে একটা ছোট কাগজ বের করে। পাশেই ছিল একটা ল্যান্ডলাইন। কাগজের নাম্বার দেখে দেখে সেই ল্যান্ডলাইন থেকে কাউকে ফোন করার চেষ্টা করছে। চিরকুটটা দেখে দেখে ফোন করার চেষ্টা করছিল। তা হাত কাঁপার কারণে ঠিক মতো নাম্বারগুলো সে টিপতে পারছিল না। কয়েকবার চেষ্টা করার পর সঠিক নাম্বারে তিনি কল দিতে পারে। ডক্টর কাঁপা কাঁপা গলায় বলে, আবু হামাদা, তোমার খাদ্দামা মারা গেছে। আমি আগেই বলেছিলাম এই কাজ করা যাবে না। খাদ্দামার পেটের বাচ্চাটা বেশ বড় হয়ে গিয়েছে। এসব শুনছে দাঁড়িয়ে। তবে ওই পাশ থেকে কি বলেছে নাসর সেটা জানে না। কিন্তু ডক্টরের কথা শুনে নাসর ভয়ের পাশাপাশি বেশ কনফিউজড হয়ে যায়। কারণ আবু হামাদা এই নামে আগে তার বাবাকে ডাকা হতো। হামাদা তার বড় ভাইয়ের নাম ছিল, যে ভাই আজ থেকে আরো কয়েক বছর আগে
ছোট থাকতেই কোনো একটা রোগে মারা গেছিল। নাসর বলে, ডক্টর আমি এবার যাই, আমার দেরি হয়ে গেছে। ডক্টর দৌড়ে এসে নাসরের পায়ে ধরে আর বলে, দেখো আমাকে আর 2 মিনিট সময় দাও, তারপর আমি নিজেই তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাব। তবে নাসর বলে, আমার এখানে কিছু করার নাই, আমি কি করব দাঁড়িয়ে থেকে। ডক্টর আবার দৌড়ে উঠে ড্রয়ার থেকে আরো কতগুলো পলিথিন বের করে আর হাত থেকে তার ঘড়ি খুলে নাসরের হাতে দেয়। ডক্টর ঘড়ির দিকে ইশারা দিয়ে বলে, 5 মিনিটের উপরে যাবে না, তুমি শুধু আমার হাতে হাতে করে দাও। নাসরের কথা বলার কোনো সুযোগ নাই। সাথে সাথে ডক্টর আবার দৌড়ে গিয়ে তার টেবিলের নিচ থেকে একটা কাপড়ের ব্যাগ বের করে নিয়ে আসে। ব্যাগ থেকে প্রথমেই একটা বড় মাথার ছোট হাতলের হাতুড়ি বের করে, হাতুড়ি, একটা করাত বের করলো আর একটা বড় পাতলা ছুরিও বের করলো। নাসরের তখনও মনে হচ্ছে না আসলে ডাক্তারটা করছে কি। প্রথমে সেই ডাক্তার তাড়াতাড়ি ছুরিটাকে একটা লোহার সাথে ঘষে ঘষে কসাইদের মতো ধার করে নিল। মহিলার পেটের আগের অংশ কাটা অংশ বরাবর এই পাশ ওপাশ করিয়ে 2 দিক থেকে কেটে ফেলে আর সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়িগুলো ঝুলে পড়ে। এবার চাকু পেটের মাঝে ঢুকিয়ে প্রতিটা জয়েন্টে জয়েন্টে কেটে ফেলে। পৈশাচিক দৃশ্য, যা চলছিল তা সম্পূর্ণ পৈশাচিক। একটা মানুষের সাথে এটা করতে পারে না। নাসর এই পৈশাচিক দৃশ্য দেখতে চাচ্ছিল না, যে কারণে তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছিল। ডক্টর কয়েক সেকেন্ডেই অর্ধ শরীরকে টুকরো টুকরো করে ফেলল। নাসরের কাছে লেগেছিল এজন্য ডক্টর না, একজন কসাই। ডক্টর নাসরকে কাটা অংশগুলো পলিথিনে ভরতে পারে। নাসর নাক আটকে না বোধক ইশারা দিল। এর বিপরীতে ডক্টরের কোনো জবাব নেই। তবে ডাক্তারের এই কাণ্ড কারখানা তিনি ভয় পেয়ে যান। ডক্টর এবার তার করার দিয়ে মহিলার গলা কাটতে থাকে। তিনি তার ভয়ের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ এই বিপদ তার উপর আসতে পারে। এবার নাসর নিতে পারে না, সে ধীরে ধীরে অসুস্থ বোধ করছিল। নাসর ভাবছে এবার পালাবে। আর ঠিক সেই সময়ে সেই ল্যান্ডলাইন একটা কল বেজে ওঠে। ডক্টর দৌড়ে গিয়ে কলটা রিসিভ করে আর ফোনটা রেখেই দৌড়ে সে রুম থেকে চলে যায়। নাসর এবার কি করবে বুঝতে পারছে না। নাসরও ভাবছে তিনিও দৌড় দিবে। নাসর নিচের দিকে দৌড় দেয়। সিঁড়ি পার হতেই পেছন থেকে একজন লোক নাসরকে জাবড়ে ধরে। তো নাসর তাকে ঝাড়া দিয়ে ফেলে দিয়ে আবারও দৌড়াতে থাকে। পেছনের লোকটি চিৎকার করে সবাইকে নাসরকে ধরতে বলে। চারপাশ থেকে আরো 2-3 জন লোক এসে নাসরকে ধরে ফেলে। সবাই জোর করে নাসরকে অফিসে নিয়ে যায়। নাসরকে জিজ্ঞেস করা হয় সেখানে সে কি করছিল। জবাবে নাসর জানায় তার বাবাকে খুঁজতে গিয়েছিল। সেখানকার একজন তাকে জিজ্ঞেস করে সেখানে কেন। জবাবে নাসর জানায় তার বাবা সেখানে ভর্তি, আজকেই অমুক হাসপাতাল থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে। সেখানকার একজন আবার জিজ্ঞেস করে তো সেখানে কেন গিয়েছ। নাসর একটু বিরক্ত হয়ে জানায়, আরে ভাই গেটের দারোয়ান জানায় ওই বিল্ডিং এ অমুক ইউনিটে আমার বাবা ভর্তি, আমি সেজন্য গেছি। সেখানকার লোকেরা জানায় যে নাসর যে বিল্ডিং এ, সেই বিল্ডিং এর কাজ শেষ হতে এখনো আরো 1 বছর সময় লাগবে। আপনার বাবা সেখানে ভর্তি হয় কিভাবে। নাসর উল্টো রেগে বলে এটা কি মজা হচ্ছে। সেখানকার লোকেরা বলে সত্যি করে বলো সেখানে কি করেছিলে, নয় পুলিশের কাছে দিব। নাসর কসম করে বলে সেখানে আমি আমার বাবাকে খুঁজতে গিয়েছিলাম, আমার বাবার এমন সমস্যা। সবাই রেগে নাসরকে ধরে বাইরে নিয়ে গিয়ে দেখায় যে এই বিল্ডিং এখনো আন্ডার কনস্ট্রাকশন। নাসর এটা দেখতে পেয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে পাশে তার মা, বোন আর অন্যদের দেখতে পায়। সেই ঘটনা সে সবাইকে বলে। সবাই বুঝতে পারে যে এই কন্ডিশন দেখে নাসর ভয় পেয়ে যায়। পরে আর কাউকে কিছু বলে না। অবশ্যই নাসর তার বাবাকেও দেখতে পায়। তার বাবার অবস্থা ভালো ছিল না, তিনি ঘুমাতে চান না, ঘুমালেই শুধু আজে বাজে স্বপ্ন দেখে। আর এগুলো জেনে তার কাছে কোনো স্বপ্নই না, এগুলা এক একটা বাস্তব ঘটনা তার সামনে ঘটে চলেছে। সে খেতে পারে না, শরীরের মাংস সব শুকিয়ে যাচ্ছে। নাসরের বাবা বেশ কান্না করছে, কারণ তিনি খুব বাজে একটা স্বপ্ন দেখেছে। তিনি জানায় তার আর বেশি সময় নেই, তিনি খুব শীঘ্রই চলে যাবেন। এটাও জানায় যে কেউ তাকে ডাকছে। নাসরের বাবার কথা শেষ হতে না হতেই নাসরের মা স্বপ্নের কথা জিজ্ঞাসা করে, কি দেখেছো তুমি স্বপ্নে। তো নাসরের বাবার স্বপ্নের কথা ঠিকই ভাবে বলে যে একটা জমি দেখি সবসময়, খালি একটা জমি,
মাথার উপর উত্তপ্ত রোদ, পেছন থেকে হামাদের হাসির শব্দ। ঘুরে দেখি হামাদ ছোট ছোট পায়ে এদিকেই আসছে। হামাদ তার বড় ছেলে, বয়স 5 পেরিয়েছে। হামাদ 2 হাতে মুষ্টি করে হাসতে হাসতে কিছু নিয়ে এসছে। হামাদ এসেই চারিপাশে কি যেন ছিটিয়ে দিল। তো নাসরের বাবা জিজ্ঞেস করে, হামাদের উদ্দেশ্যে এগুলা কি ছিটালে? জবাবে হামাদ জানায়, এগুলা গাছ। একথা শুনে নাসরের বাবা হেসে উড়িয়ে দেয়। তো তার পরের দিন নাসর বাবা ঠিক একই জায়গায় আসে, দেখে সেই জায়গায় 4টা বড় গাছ। তো নাসরের বাবা দেখে বেশ খুশি। নাসরের বাবার সামনে যেতেই দেখে এই 4টা গাছের মধ্যে একটাতে কিছু ফল ধরেছে, আরেকটা গাছ দেখতে বেশ বড় সড়ো, খড়খড়া। এক ধরনের পোকা সেই গাছে কিলবিল করছিল। আরেকটা গাছ যেটিতে বাকল উঠে উঠে আছে। সর্বশেষ গাছ বাতাস যেভাবে দোলায়, গাছকে সেভাবে দোলাচ্ছে। এই ধরনের গাছ দেখে নাসরের বাবা বেশ ভয় পেয়ে যায়। পেছন থেকে দৌড়ে এসে হামাদ তার বাবার হাত ধরে লাফাতে থাকে। নাসরের বাবা কি বলবে বুঝতে পারছিল না, তো সেদিন সে চলে যায়। তার পরের দিন হামাদ বায়না করে তার বোনা গাছগুলো দেখতে যাবে। তো হামাদ জোর করে টেনে তার বাবাকে নিয়ে আসে। কাছে আসতেই দেখে 4টা গাছের নিচে 4 জন মহিলা ঝুঁকে ঝুঁকে কি যেন করছে, আর এর একটু দূরে আরেকজন মহিলা একটু চাবুক হাতে দাঁড়িয়ে আছে। এই সেই মহিলা যে স্বপ্নে চাবুকের ভয় দেখিয়ে তাকে কিছু একটা খাইয়েছে, যে প্রতি রাতে এসে তাকে সেই মহিলার মতো নত করিয়েছে। আর এই মহিলা দেখতে স্বাভাবিক কোনো মহিলা না, যার চেহারার চামড়া দেখতে কালো সাপের মতো, ছাই বর্ণের দাগ রয়েছে। চেহারার মধ্যে সবসময় তৈলাক্ত ধরনের, মুখটা একটু বাড়ানো সামনের দিকে, আর দাঁতগুলো ছোট ছোট, বলা যায় করাতের মতো। এই মহিলার গায়ের পোশাক বাতাসে ছায়ার মতো ভাসতে থাকে। দূর থেকে ফিস ফিস করে কথা বলে, আর এখানে কানে এসে বাজে। আর সেই মহিলা যিনি সেদিন রাতে এসে তার কোমরে দড়ি পরিয়ে গেছে, প্রতি রাতে এসে একটি করে গিট বাড়িয়ে দেয়। 7টা গিট দেওয়া হবে, 4টা গিট দেওয়া হয়েছে, আর 3টা গিট বাকি। তাদের গিট দেওয়ার ধরন উল্টো ভেতরের দিকে গিট দেয়। এটাই নাকি তাদের শিকারকে কাবু করার ধরন। দূর থেকে এই মহিলা নাসরের বাবাকে দেখতে পায়, আর দেখার সাথে সাথেই মহিলার হাতে থাকা চাবুকটা ঝাড়া দেয়। আর সেই ঝাড়ার শব্দে বাকি 4 জন বসে থাকা মহিলারা ঘুরে নাসরের বাবার দিকে তাকায়, আর নাসরের বাবার উদ্দেশ্যে আসতে থাকে। নাসরের বাবা ভয়ে তার বড় ছেলে হামাদের হাত ধরে ঘরে দৌড় দেয়। কিছুক্ষণ দৌড় দেওয়ার পর হামাদ ভালো করে দৌড়াতে পারছিল না। হামাদ পড়ে গেল মাটিতে, পা 2টা পেছনের দিকে বাঁকিয়ে গেল, 2 হাতও গুটিয়ে গেল। বাচ্চারা যেভাবে ঘুমায় সেভাবে, চোখ উপরের দিকে উঠে গেল। এমনটা হয়েছিল সেদিন রাতে, যেদিন হামাদের খুব জ্বর ছিল। কয়েকদিন ধরেই হামাদের খুবই জ্বর। প্রতি রাতে হামাদ তার মা বাবার মাঝেই ঘুমায়। মাঝরাতে হঠাৎ হামাদের মা হামাদের কাঁপুনিতে ঘুম থেকে উঠে যায়। উঠে লাইট জ্বালিয়ে দেখে হামাদ কাঁপতে কাঁপতে হাত পা বাঁকা হয়ে গেছে। বাবা মা দুজনেই হাত পা সোজা করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না। আজ থেকে 25 থেকে 28 বছর আগেই চাইলেই রাতে বের হওয়া যেত না। এত রাতে হাকিমকেও পাওয়া যেত না। অনেকেই জানেন আপনারা যে ডক্টরদের হাকিম বলা হয়। হামাদের দেহে নিঃশ্বাস তখনও ছিল। ভোরতেই বাবা মা দুজনেই হামাদকে নিয়ে হাকিমের বাড়ির উদ্দেশ্যে যায়। হাকিম ওষুধ খাওয়ালে কিছুক্ষণ পর হামাদকে একটা খিঁচুনি দিয়ে মারা যায়। এখনো সেই আগের মতো হামাদ বারবার থেমে থেমে খিঁচুনি দিয়ে উঠছে। বাবার চোখের সামনে আবারও নিজ ছেলের মৃত্যু। নাসরের বাবা ভুলেই গেছিল তার বড় ছেলে হামাদ আজ থেকে আরো অনেক আগেই মারা গেছে। আজকে হামাদ ফিরে এসছে, এটা স্বপ্নে। আবারও সে আগের মতোই চলে গেল। অসহায় বাবাকে 4 জন কালো বোরখা পরিহিত মহিলা এসে ধরে নিয়ে যাচ্ছে। সেই চাবুক হাতের মহিলার উদ্দেশ্যে একটু কাছে যেতেই চাবুক হাতের মহিলা তার চাবুক দিয়ে নাসরের বাবার গলায় পেঁচিয়ে তার দিকে টান মারে। নাসরের বাবা সেই মহিলা থেকে আধ হাত দূরে। মহিলার ছোট ছোট রক্তাক্ত চোখ আর সেই কালো ডোরা কাটা চেহারা থেকে তৈলাক্ত কিছু বেরিয়ে পড়ছে। সেখান থেকে 2 জন মহিলা তার কোমর বাঁধা দড়ির গিট আর একটি বাড়িয়ে দেয়। এই সবই হচ্ছিল নাসরের বাবার স্বপ্নে। নাসরের বাবা স্বপ্নের কথা শেষ না হতেই নাসরের মা সান্ত্বনা দিয়ে বলে, এগুলা কিছুই না, তুমি অসুস্থ।
মানুষ অসুস্থ হলে এমন আজেবাজে স্বপ্ন দেখে। তারপর সেদিন বড় হাসপাতালে রাতে নাসরের বাবার দেখাশোনা করার জন্য তার মা থাকেন। হঠাৎ কান্নার শব্দে তার ঘুম ভেঙে যায়। উঠে লাইট জ্বালিয়ে দেখে নাসরের বাবা বেড থেকে নিচে হাঁটু গেড়ে বসে 2 হাত দিয়ে আকুতি করে কান্না করছে। এটা দেখে নাসরের মা বুঝতে পারে হয়তো মানসিকভাবে তিনি বিপর্যস্ত। কিন্তু যে মানুষ ঠিক মতো উঠতে বসতে পারে না সে কি করে এভাবে বসে আছে? নাসরের মা সেদিন তাকে আর কিছু বলে না। তার পরের দিন সন্ধ্যায় নাসরের মা বাসায় যাবে ফ্রেশ হবার জন্য। তিনি বাসায় যখন ঢুকতে যাবে তখন দেখে বাড়ির বাইরে দেয়ালে একটা প্রাণী বেয়ে বেয়ে যাচ্ছে। প্রাণীটা দেখতে অনেকটা বাদরের মতো, কিন্তু বাদরের থেকে বেশ বড়। আর সেই প্রাণীটির সারা শরীর বেয়ে লালার মতো কিছু বের হচ্ছিল। নাসরের মা যখন প্রাণীটিকে দেখছিল ঠিক সেই সময় প্রাণীটিও নাসরের মার দিকে তাকায়। আর তাকাতেই সেই প্রাণীটি দেয়াল বেয়ে ছাদে চলে যায়। এটা দেখে নাসরের মা। ভয়ে তিনি পাশের বাড়ি থেকে নাসরের চাচাতো ভাইদের ডেকে নিয়ে আসে। সবাইকে ছাদে নিয়ে যায়। গিয়ে দেখে সেখানে কিছুই নাই। নাসরের মা কথা শুনে সবাই হাসি ঠাট্টা করছে, এমন আবার কোনো প্রাণী হয় নাকি? সেদিন রাতে নাসরের মা বাসায় থাকে আর নাসর থাকে হাসপাতালে। দিনের 10টা থেকে 11টার দিকে নাসরের মার কাছে ফোন করে তার বাবা বলে যে অবস্থা ভালো না, কথা বন্ধ হয়ে গেছে। নাসর ফোন করে বলে যে তার বাবার অবস্থা ভালো না, কথা বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ আর চোখ দিয়ে শুধু পানি বেরোচ্ছে। ডক্টর জানায় নাসরের বাবার খাদ্যনালী একেবারে শুকিয়ে গেছে, শরীরের আরো কিছু অংশ নষ্ট হয়ে গেছে। তাকে আর কত ঘন্টা বাঁচানো যাবে তা বলা যাচ্ছে না। এই সংবাদ তাদের সব আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে যায়। সবাই নাসরের বাবাকে দেখতে আসে। সারা শরীরে শুধু চামড়া আর হাড়গুলো, মাংস আর রক্তের কোনো অস্তিত্ব নাই বললেই চলে। ঠিক সেদিন রাতেই নাসরের বাবা মারা যায়। মৃত্যুর সময় দেখা গেছে তার কোমর আধা হাত হবে, শরীর শুধু চামড়া আর চামড়া। নাসরের বাবার মৃত্যুতে তাদের বাসায় তখন শোকের ছায়া নেমে আসে। তারপর কিছুদিন সব স্বাভাবিক ছিল। নাসর কয়েকদিন হলো এলাকার বাইরে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে। বাড়িতে শুধু নাসরের মা আর তার বোন রাবেয়া। হঠাৎ একদিন রাতে নাসরের বোনের রাবেয়ার ঘর থেকে তার চিৎকারের শব্দ আসে। তার চিৎকারের শব্দ শুনতে পেয়ে নাসরের মা তার মেয়ের ঘরে ছুটে যায়। গিয়ে দেখে রাবেয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাবেয়ার মাথার চুল সব নিচে পড়ে আছে। যে কোনোভাবে নাসরের মা আর তার মেয়ে রাবেয়ার জ্ঞান ফিরায়। জ্ঞান ফিরতেই রাবেয়া তলপেটের ব্যথায় কান্না করতে থাকে। তার মা জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু রাবেয়া কিছুই বলতে রাজি হয় না। তার মা জোর করাতে অবশেষে রাবেয়া বলতে রাজি হয়। নাসরের বোন রাবেয়া সে আজকে তার বাবাকে দেখেছে, আর সাথে সেই মহিলাদেরও দেখেছে যাদের কথা মৃত্যুর আগে তার বাবা বলে গেছিল। নাসরের বোন রাবেয়া রাতে ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানোর জন্য যখন চুল আঁচড়াচ্ছিল, হঠাৎ রাবেয়া দেখে তার আয়নার বিপরীতে ছোট একটা অংশে কিছু একটা লাইন ধরে চলে যাচ্ছে। পেছনে ঘুরে তাকিয়ে দেখে তার রুমের খোলা দরজা, আর সেখান দিয়ে একটা বিশাল বড় কালো সাপ ঢুকছে। এটা দেখেই ভয়ে চিৎকার দিতে থাকে রাবেয়া, আর তার চিৎকার শুনে তার বাবা দৌড়ে আসে। রাবেয়ার বাবা আসার সাথে সাথে তার ভয়ে সে তার বাবাকে জড়িয়ে ধরে। রাবেয়ার বাবা রাবেয়াকে ছাড়িয়ে সেই কালো সাপটিকে ধরার প্রস্তুত হচ্ছে। রাবেয়ার বাবা যেই সাপটিকে ধরতে যাবে ঠিক সেই সময় একটা ছায়া দেয়াল ভেদ করে তার রুমে এসে তার বাবাকে ধাক্কা দেয়। তার বাবা মাটিতে পড়ে যায়। হঠাৎ রুমের আয়তন চারদিক থেকে বড় হতে থাকে। রুমের আসবাবপত্র ধীরে ধীরে ছোট হতে থাকে। একটা সময় রুমের সব আসবাবপত্র অদৃশ্য হয়ে যায়। বাতিগুলো টিপ টিপ করতে থাকে। রাবেয়ার বাবা ধাক্কা খেয়ে পড়ার শব্দে সামনে থাকা সাপটা সতর্ক হয়ে যায়। উল্টো রাবেয়ার দিকে আক্রমণের দৃষ্টিতে তাকায়। সাথে সাথেই চারদিক থেকে 4 জন মহিলা এসে তার বাবাকে টেনে তুলে ধরে। আর সেই দেয়াল ভেদ করে আসা ছায়াটা তখনও চারিপাশে ঘুরতে থাকে। একটা সময় ছায়াটা পেছন থেকে এসে রাবেয়াকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে পরে তার তলপেটের দিকে বেশ ব্যথা হয়। সেই ছায়াটাকে সে আর দেখতে পায় না, আর মহিলাগুলোকে তার বাবাকে জোর করে নিয়ে যেতে থাকে।
আর সামনে থাকা সেই সাপটা আস্তে আস্তে রাবেয়ার দিকে অগ্রসর হতে থাকে। রাবেয়া তখন উঠে দাঁড়াতে বেশ কষ্ট হচ্ছিল, তারপরেও সর্বশক্তি দিয়ে চেষ্টা করে উঠে একটা দৌড় দেয় আর চিৎকার করতে থাকে। আর পেছন থেকে সাপটা তাকে ছোবল মারার চেষ্টা করে। একটা সময় সাপের ছোবল তার চুল খুলে গিয়ে লাগে, বা বলা যায় বলা যায় যে কোনোভাবে রাবেয়ার চুল সাপের মুখে পড়ে যায় এবং সেই সাপ সেই চুলগুলোই গেলার চেষ্টা করে। রাবেয়ার কাছে এমন লাগছিল যে কেউ তার চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। রাবেয়া তার চুল ছাড়ানোর চেষ্টা করছিল আর চিৎকার করছিল। সাপটা যেই তার মাথার কাছাকাছি আসে, সে আর কিছুই বলতে পারে না। এরপর তার মায়ের সামনে তার জ্ঞান ফেরে। রাবেয়ার কথা শুনে এবার তার মা বেশ চিন্তিত। পরের দিন নাসরের মা তার বোনকে সেখানকার এক মহিলা হুজুরের কাছে নিয়ে যায় রুকিয়া করার জন্য। এরপর কিছুদিন সব ঠিকঠাক থাকে, কিন্তু বাবার মৃত্যুর পর থেকে নাসর একটু বদ্ধ মনস্ক, একটু ডিফারেন্ট মনস্ক হয়ে গেছে, বা উদাসীনতা বেশি কাজ করে। তো আজকাল নাসর তার মাকে অতটা সহ্য করতে পারে না। বাসায় প্রতিদিন কিছু না কিছু নিয়েই তার মার সাথে ঝগড়া বাঁধে। কিছু কিছু সময় নাসর বাসায়ও আসে না। এর মধ্যেই একদিন নাসরের বাসায় খাবার খবর আসে নাসর নাকি অধিক পরিমাণে নেশা করায় তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাসা থেকে নাসরের মা, তার বোন ও আত্মীয় স্বজনরা নাসরকে দেখতে যায়, কিন্তু কষ্টের বিষয় হলো নাসর তার মায়ের সাথে আর কথা বলবে না, এমনকি সম্পর্ক রাখবে না। সে তার মাকে অপবাদ দিতে পারবে না, কিন্তু এভাবেও চলতে যাওয়া যাবে না। সে তার বোনকেও তার মার সাথে রাখবে না। এসব কথা শুনে নাসরের চাচা নাসরকে শক্তপোক্ত করে ধরে। এসব বলার কারণ কি? নাসর জানায় সে আর এসব সহ্য করতে পারছে না। প্রথম একদিন নাসর বাসায় ঢুকবে, ঠিক তার আগেই একজন লোক তাদের বাসার মেইন গেট থেকে বের হয়। নাসর ভেতরে গেট ধাক্কা দিতেই তার বোন এসে দরজা খুলে দেয়। নাসর তার বোনকে জিজ্ঞেস করে কে এই লোক। জবাবে তার বোন রাবেয়া কিছুই বলতে পারে না। যাই হোক, তার কয়েকদিন পর নাসর বাসায় ঢুকবে এমন সময় ঠিক আগের মতোই নাসর ঢোকার আগে একজন লোক বের হয়ে যায়। সেজন্য নাসর বাসায় ঢুকে মা বোনকে জিজ্ঞাসা করে, কেউই কিছু বলতে পারে না। তার কয়েকদিন পর রাতে নাসর তার মাকে পার্কে নামিয়ে দিয়ে যায় অন্যান্য মহিলাদের সাথে কথা বলার জন্য। নাসর আবার পরে আসবে তার মাকে রিটার্ন বাসায় নিয়ে যাওয়ার জন্য। নাসর পার্কে আসে, গাড়ি পার্ক করে আর দূর থেকে দেখে তার মার সাথে একজন লোক দাঁড়িয়ে। নাসরের গাড়ি দেখতেই সেই লোকটি খুব দ্রুত সরে যায়। নাসরের মা যখন আসে, সে তার মাকে জিজ্ঞাসা করে, তার মা অস্বীকার করে। এমন ধরনের ঘটনা আরো অনেক রয়েছে। শেষের একদিন নাসর বাসায় আসে, যে কোনো সময় তার মার রুমের সামনে দিয়ে যাবে, আর ঠিক সেই সময় সে তার মার সাথে একটা লোককে দেখে ফেলে। নাসর আর সইতে পারে না, আর না পারায় তার এই অবস্থা। নাসরের মুখ থেকে এসব কথা শুনে সবাই অবাক। রাবেয়া চিৎকার বলে নাসর যা বলছে তা সত্য না। সে জানায় তার বাবা মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত তার মাকে এক পলকের জন্য সে একা ছাড়েনি। নাসরের কথায় কেউ পাত্তা দেয় না, কিন্তু নাসরের মা তার ছেলের কথা শুনে বেশ ভেঙে পড়েছে। কয়েকদিন পর নাসরকে বাসায় নিয়ে আসা হয়। আবার এই দিক দিয়ে খবর আসে তাদের খাদ্দামাকে পাওয়া গিয়েছে, এখন পুলিশের হেফাজতে আছে। সে খবর পেয়ে নাসরের পরিবার তার থানায় যায়, তারা খবর পেয়ে থানায় যায়। সেই ফিলিপাইনি মহিলার থেকে চুরি করা গহনা কিছুটা উদ্ধার হয়, টাকা আর কিছু স্বর্ণ তখনও বাকি ছিল, যা পাওয়া যায়নি। নাসরের পরিবার সেই ফিলিপাইনি খাদ্দামার বা কাজের মেয়েকে ক্ষমা করে দেওয়ার কারণে তার মাত্র কয়েক মাসের জেল হয়েছিল, আর এরপরে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে রাবেয়ার তার তলপেটের ব্যথা এখনো যায়নি। তার তলপেটটা আগের থেকে বেশ ফোলা। মাথার চুল এখনো ওঠেনি, বা বলা চলে চুল ওঠার কোনো নাম নেই। তবে সে প্রতিদিন উল্টো পাল্টা স্বপ্ন দেখছিল। হঠাৎ তার চারিপাশটা খালি হয়ে নিস্তব্ধ হয়ে যেত। কোনো রুমে থাকলে সেই রুম চারিপাশের আয়তনে বড় হয়ে খালি হয়ে যেত। বাহিরে যখন থাকতো, দূর থেকে শুধু বিশাল সাপটিকে দেখত যে সে তাকে ফলো করছে। সাপটির চোখে চোখ মিলতেই তার দিকে ভয়ঙ্করভাবে ফোনা তুলে তাকাতো। যেখানেই যেত শুধু সেই মহিলাগুলোকেই দেখত গোল হয়ে ঝুঁকছে। একদিন এক পলকের জন্য সেই কালো ডোরা কাটা চেহারার মহিলাকেও দেখেছিল, যে চেহারার বিবরণ তার বাবার মুখে শুনেছিল। সে দেখে সেই মহিলার হাতে চাবুক।
আর সেই চাবুকের মাথায় বাধা তার ভাই নাসর কুকুরের ভঙ্গিতে বসে আছে, উলঙ্গ অবস্থায় জিভ বের করা, আর জিভ থেকে লালা পড়ছে। নাসরের বোন রাবেয়ার আর একটা সমস্যা হচ্ছে, অন্ধকার রুমে যখন লাইটের সুইচ চালাতে যাবে ঠিক সেই সময় একটা হাত তার হাতকে ধরে ফেলে। অতি তাড়াতাড়ি তার তলপেটের সেই ব্যথার জায়গাটা বড়সড় একটা টিউমারে রূপান্তরিত হয়েছে। একদিন মাঝরাতে নাসর তার মার রুমের দরজা ধাক্কাচ্ছিল, আর তার মা দরজা খুলতেই নাসর তার মাকে তাড়াতাড়ি বাইরে চলে আসতে বলে। তার মার জিজ্ঞাসাতে নাসর কিছু বলতে চায় না, আসতে জোরাজুরি করে। নাসর বলে, এসে দেখো, খুব মজা হবে। নাসরের কথায় তার মা তার পেছনে পেছনে যায়। বাইরে বের হতেই দেখে তার গেট থেকে একটু দূরে চারজন মহিলা গোল হয়ে বসে আছে, আর ঝুঁকে ঝুঁকে কি যেন করছিল। নাসর মন দিয়ে খুব এক্সাইটেড ভাবে দেখছে। তো নাসরের মা একটু বিরক্ত হয়ে চলে যেতে যাচ্ছিল, আর সেই সময় তার চারদিক থেকে কিছু পেটানোর শব্দ আসতে থাকে। একটা সময় সেই মহিলাদের সেখানে আরেকটি মহিলার আবির্ভাব ঘটে, আর সেই মহিলা, যার কালো ডোরা কাটা চেহারার চামড়া থেকে তৈলাক্ত কিছু বের হয়ে পড়ছিল, সেই মহিলাটা আসার সাথে সাথেই নাসর কুজো হয়ে লাফাতে সেই মহিলাটার কাছে চলে যায়। পালিত কুকুর যেভাবে মালিককে পেয়ে আচরণ করে, নাসর ঠিক সেই রকম কুকুরের মতো আচরণ করছিল। কালো ডোরা কাটা চেহারার মহিলা হাত দিয়ে নাসরের মার দিকে ইশারা করে, আর সেখানে বসে থাকা মহিলাগুলো নাসরের মার দিকে ছুটে আসতে থাকে। নাসরের মা ততক্ষণে বুঝে গেছে যা হচ্ছে তা কোনোভাবেই স্বাভাবিক কিছু না। তিনি কোনোভাবে রুমের দিকে দৌড় দেবে, আর যেই পেছনে ঘুরে তাকায় দেখে বিশাল একটা কালো সাপ ফনা ধরে আছে। নাসরের মা অবাক দৃষ্টিতে সেই সাপটির দিকে তাকাতে না তাকাতেই পেছন থেকে দুজন মহিলা ধরে ফেলে। নাসরের মাকে যখন ধরে পেছনে ঘোরানো হয়, ঘুরে তাকাতেই দেখে সেখানকার দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। আশেপাশে সম্পূর্ণ মরুভূমি, একটু দূরে ছোট করে আগুন জ্বালানো, আর সামনে একটা পাথরের তৈরি ছোট ঘরটা ছোট ছোট পাথরের স্তর করে বানানো, আর সেই স্তরে ফাঁকে ফাঁকে ভেতর থেকে আলো আসছিল। তো নাসরের মাকে জোর করে সেই ঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। নাসরের মা চিৎকার করছে, তার দেওয়া চিৎকার যেন তার দিকে ভয়ঙ্করভাবে উল্টে ভেসে আসছে। তাকে যখন নিয়ে যাচ্ছিল, হঠাৎ তিনি অনুভব করে তার পেট ভারী হয়ে যাচ্ছে। তিনি গর্ভবতীর মতো অনুভব করছে। চোখের সামনে নিজের পেট বড় হয়ে যাচ্ছে। পেটের ভেতর থেকে বাচ্চা লাথি মারার অনুভব করছে তিনি, আর আচমকা পেটের ব্যথা আরও বেড়ে যায়। এইরকম ব্যথা আজ থেকে 22 থেকে 23 বছর আগে অনুভব করেছিল যখন নাসর হয়েছিল। নাসরের মা ব্যথায় আর হাঁটতে পারছিল না। তার মনে হচ্ছিল এখনই তিনি বাচ্চা প্রসব করবে। মহিলা দুজন তাকে উঁচা করে সেই ঘরে নিয়ে যায়। সেই ঘরের চারিদিকে মোম জ্বালানো। সেখানে ভেতর থেকে নাসরের বাবা মেঝেতে শুয়ে আছে চোখ বন্ধ করে। একজন মহিলা তার পেট লম্বি করে সেলাই করছে, আর সামনে একটা পাত্রে নারী ভুঁড়ি, কলিজা আরো বিভিন্ন অংশ রাখা, আর তার মাথার সামনে দাঁড়িয়ে আছে সেই চাবুক হাতের মহিলাটা। নাসরের মা পেটের ব্যথায় অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখে তিনি মেঝেতে শুয়ে আছেন, আর সবেমাত্র তার পেট থেকে একটা বাচ্চা বের করা হলো। এই মুহূর্তে বাচ্চাটা একজন মহিলার হাতে। মহিলাটা বাচ্চাটার ঘাড় ধরে রেখেছে। বাচ্চাটা দেখতে একদম কালো কুচকুচে, কিন্তু বাচ্চাটা মৃত। বাচ্চাটাকে উঁচু করে চাবুক হাতে মহিলার দিকে ইশারা করে। চাবুকধারী মহিলা চুপচাপ বাচ্চাটিকে আরেকজন মহিলার হাতে দেয়। সেই মহিলা বসে বাচ্চাটিকে তার পায়ের উপর সরিয়ে 2 হাত দিয়ে বুকটা চিরে ফেলে। এইটা দেখে নাসরের মা একটা চিৎকার দেয়। সে বিছানায় নিজেকে খুঁজে পায়। এইভাবেই কিছু কিছু ঘটনা ভয়ঙ্করভাবে তাদের সাথে ঘটতে থাকে প্রায় প্রতিদিন। কিছুদিন পর নাসর টয়লেটে যায়। সেখানে পানি ফ্ল্যাশ করবে, দেখে পানি ফ্ল্যাশ হচ্ছে না। ভাবে হয়তো ফ্ল্যাশের ছোট ট্যাঙ্কিতে পানি নেই, মানে ফ্ল্যাশের ভিতরে যে ছোট বক্সটা থাকে সেই ভেবে তিনি ফ্ল্যাশের ট্যাঙ্কের ঢাকনাটা খুলে দেখে একটা পলিথিন পাইপে মুখে আটকে গেছে, এবং সেই পলিথিনের মধ্যে কিছু আছে।
নাসের সেই পলিথিনটা সেখান থেকে বের করে, বাইরে নিয়ে আসার খুলে দেখে নাসেরের ছোট্ট একটা পাসপোর্ট সাইজের ছবি, রক্তে লাগানো একটা ছোট কাপড়ের টুকরা, ভাঙা চিরুনি, একটা মৃত চড়ুই পাখি। তাদের পরিবারের সকলের কথা এতক্ষণ শাইখ ইব্রাহিম শুনলেন। এখানে তাদের পরিবারকে সেহের বা কালো জাদু করা হয়েছে ফর্শ। সেখানে তিনি রুকিয়া করে আর কিছু করার চেষ্টা করে, কিন্তু কিছু না হয় তিনি 2 দিন সময় নেন আবারও রুকিয়া করার জন্য, আর সেই জিনিসগুলো শাহেকের কাছে রেখে দেন। সেদিনকার মতো তাদের পানি পড়া দেওয়া হয়, আরও কিছু আমল দেওয়া হয়। তার পরের দিন শাহেকের কাছে একটা ফোন আসে। নাসর, তার বোন ও তাদের মা, তারা রাতে 3 জন একই স্বপ্ন দেখেছে। তারা দেখে একটা মরুভূমির মাঝে একটা ছোট পাথরের ঘর, যে ঘর থেকে বের হয়ে আসে সেই কালো ডোরা কাটা চেহারার চাবুকধারী মহিলা, আর সাথে বের হয় তার সাথীরা। তারা দৌড়ে তাদের উদ্দেশ্যে আসছিল। চাবুকধারী মহিলা রাগে বারবার তার চাবুক হাওয়ায় মারছিল। এটা শুনে শায়ক জানায়, আমাদের হাতে সময় খুব কম, যেটা করার তাড়াতাড়ি করতে হবে। শাইখ ইব্রাহিম যে কোনোভাবে বুঝতে পারে সমস্যার উৎপত্তি কোথা থেকে। শায়ক জানায়, এটা যে করেছে অবশ্যই আপনাদের সাথে থেকে করেছে, না হয় এই সব জিনিস কেউ সহজে সংগ্রহ করতে পারবে না। এবার সন্দেহের তীর যায় তাদের কাজের মেয়ের দিকে, যে এখনো জেলবন্দি। তো নাসরের পরিবার আর শায়ক তারা জেলে যায় সেই ফিলিপাইনি মেয়ের সাথে দেখা করার জন্য। তাকে সে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে সে অস্বীকার করে। এরপর তাকে শক্ত করে ধরে ফেলা হয়। যদি সে খাদ্দামার সত্যটা না বলে, তাহলে পুলিশকে জানিয়ে দেওয়া হবে যে তিনি সেহের বা কালো জাদু করেছে, আর এখানে শাস্তিটা গলা কাটা। আর তোমার আগের অপরাধ তো আছেই। এরপর আমতা করে সেই ফিলিপাইনি মেয়েটা জানায় এই কাজটা সেই করেছে। শাইখ জিজ্ঞাসা করে, কেন করেছ? দাদা, ফিলিপাইনি মেয়ে জানায়, এরা ভালো না, আমাকে অনেক অত্যাচার করেছে, আমাকে খাবারের কষ্ট দিয়েছে, অনেক সময় গিয়েছে আমাকে ঘুমাতে দেয়নি, আমার দেশে আমাকে যোগাযোগ করতে দেওয়া হয় না, আমার ছোট একটা বাচ্চা আছে, ওর সাথে কথা বলতে দিত না। একদিন দুপুরে সবাই ঘুমে, সেই ফাঁকে পালিয়ে বাইরে গিয়ে তিনি দেশে একটা ফোন করে। এটা বুঝতে পেরে রাবে আমার তলপেট বরাবর একটা লাথি মারে। উনি বলছিল, নাসর যখন প্রায় সময় তাকে এসে জড়িয়ে ধরত, খারাপ কাজ করতে বাধ্য করত, নাসরের বাবা ঠিক একইভাবে তাকে যন্ত্রণা দিয়ে থাকতো। একটা ভাবুন তো, একটা ঘরে বাবা এবং ছেলে দুজনেই আমাকে শারীরিকভাবে নির্যাতন করত, অত্যাচার করত, আমাকে কুকুরের মতো প্রতি রাতে ছিঁড়ে খেত। আমার কেমন লাগতো? রুই যে দাঁড়িয়ে আছে নাসরের মা, সে তো সব জানতো, কিন্তু সে চুপ করে শুধু দেখত, একটা বারও সে সবের প্রতিবাদ করেনি। ওই মেয়েটা বলছে, আমাকে রাখা হয়েছে তাদের জন্যই, তাদের ভোগের পাত্র হিসেবে। নাসরের বাবা যেন বাইরের কোনো মহিলার পাল্লায় না পড়ে, আর নাসরের মা এত সব পোহাতে পারবে না, তাই আমাকে রাখা। শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। তাদের টাকা ছিল, অহংকার ছিল, মানুষকে মানুষ মনে করতো না। এই যে রাবেয়া টয়লেট করেও সেটার ময়লা আমাকে দিয়ে পরিষ্কার করাতো, তারা আমাকে দিয়ে কিনা করিয়েছে। রাস্তায় কয়েকবার আমি বের হয়েছি, তারা আমাকে ধরে এনেছে, পুলিশের গাড়ি থামিয়েছি, বিচার দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। পুলিশ বরং আমাকে বুঝিয়ে এখানে ফেরত দিয়ে গেছে। আমাকে তারা কিনে নিয়েছে এক অফিস থেকে। আমি যে অফিস দ্বারা এসেছি, তারা যদি আমার টাকা ফেরত দেয়, তাহলে আমাকে আমার দেশে পাঠানো হবে। এরপর থেকে আমার কাজ শেষ হলে আমাকে বেঁধে রাখা হতো। এরপর আমার সুবিধার জন্য বড় একটা শিকল নিয়ে এসে আমার কোমরে পরিয়ে দেয়, যাতে সারা বাড়ি আমি ঘুরতে পারি, কিন্তু বাইরে যেতে না পারি। আমি 3 বছর এভাবে সহ্য করেছি, কিন্তু আর পারছি না। আর যখনই দেখলাম আমার কোনো উপায় নেই, তখনই আর না পেরে আমি কাজ করেছি। শাইখ জিজ্ঞেস করে, তাহলে এই কাজ কিভাবে করলে? তখন ফিলিপাইনি খাদ্দামা বলে, সে যখন ভালো করে কাজ করে দেখাচ্ছিল, তখন তারা তাকে খুলে দেয়, আর তিনি যে কোনোভাবে তার দেশে যোগাযোগ করে ফিলিপাইন থেকে সেহের বা কালো জাদু করে, এবং এই কাজটিতে তার ভাই তাকে সাহায্য করেছে। শাইখ বলে, তারা তো এখন তোমাকে তারা ছেড়ে দিয়েছে এবং তোমার চুরি করার অপরাধও ক্ষমা করে দিয়েছে, তো তুমি এগুলো সরিয়ে ফেলো। জবাবে সেই খাদ্দামা জানায়, তিনি আর এটা ভাঙতে পারবে না, এটা যে করেছে তিনি নিজেও ভাঙতে পারবে না, এটা সেভাবেই করা হয়েছে। তিনি ক্ষতির পরিমাপ জানে না, কিন্তু ক্ষতি তার ইচ্ছা মতোই হবে। এরপর শায়েক ও নাসরের পরিবার সেখান থেকে চলে আসে, এবং শায়েক তাদের নিয়ে তাদের এক বন্ধুর কাছে যায়, যিনি এসব বিষয় স্পেশালিস্ট। তারা যে কোনোভাবে এই সেহের বা কালো জাদু থেকে বের হয়ে আসে,
কিন্তু তাদের যেসব ক্ষতি হয়েছে তা আদৌ পূরণ হয়নি। তো এটা ছিল সাজ্জাদ ভাইয়ের ঘটনা। যতটুকু পেরেছেন, যতটুকু কালেক্ট করতে পেরেছেন তিনি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে। কোনোভাবেই ভুল বুঝবেন না, আসলে বাস্তবতার কোনো রূপ নেই। জীবন বাস্তবতা অনেক কিছুই ঘটতে পারে, আমরা মাঝে মাঝে তা অস্বীকার করতে পারি না। আমি ওই যে জায়গাটার ঘটনা আজকে শেয়ার করব, সেই জায়গায় আমি আগে গিয়েছিলাম, কিন্তু ওই মুহূর্তে ওই লোকটাকে আমি তখন পাইনি, হাফিজ সাহেবকে। ওনাকে পেয়েছি আমি 2017-তে পাওয়ার পরও ওনার সাথে কন্ট্যাক্টে আসতে পারিনি। কন্ট্যাক্টে এসেছি ওনার 1981 সালে থাকা ঘটনা একটা নিয়ে এসছে উনি। ওনাকে পেয়েছে সেই ঘটনা সহ, বলতে চাচ্ছিলেন না। এটা হচ্ছে উনি তখন ওই গোরস্থানের দারোয়ান ছিলেন। ওইখানে গোরস্থানের পাশাপাশি ওই পৌর কবরস্থানের পাশে আরেকটা গোরস্থান ছিল। ওইখানকার জেনারেল মানুষ যারা আগে সুইসাইড করছে, পোস্টমর্টেম শেষ হয়ে যাচ্ছে, কোনো লাশের কোনো ঠিকানা নেই, সেসব লাশগুলো ওখানে দাফন করা হতো, সব কাটাছেঁড়া লাশ। তো তখন তো এত বেয়ারিশ লাশ আসতো না, তো যে কয়টা আসতো সে কয়টা ওইখানে দাফন করা হতো। কিন্তু এখনকার নিয়ম অনুযায়ী এখন সেখানে মানে গভর্নমেন্ট থেকে পেমেন্ট করে তারপরে দাফন করা হয়। এখন আর ওই গোরস্থানটা নাই যেটা আগে বেওয়ারিশ লাশ দাফন করা হতো। তো ঘটনায় চলে যাই যে ওনার নাম হচ্ছে হাফিজ। উনি 1981 সালে না, আরো 2 বছর ধরে এখানে ওই দারোয়ানের চাকরি করতেন আর কি। তো জিনিসটা ছিল এরকম যে শিফটিং করে দারোয়ানের চাকরি করতেন তিনি। সকালে কোনো মাসের এক মাস সকালে হতো, আর 1 মাস রাতে হতো। তো রাতে হতো, কিন্তু উনি রাতের বেলা কোনো ধরনের অ্যাবনর্মাল কখনো কিছু ফিল করেন নাই, যে 2 বছর তিনি চাকরিরত ছিলেন আর কি। তো তার বাসা ওই গোরস্থান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। এখন আমি তো গিয়েছি রাসেল ভাই ওই জায়গাটাতে, এখন ওই জায়গাটাতে খুব সুন্দর কলোনি, পাশে পুকুর করে রাস্তা করেছে, খুব সুন্দর। তখন এত কিছু ছিল না, তখন প্রচুর দূর থেকে হেঁটে চলে আসতে হতো, 4.5 কিলোমিটার 5 কিলোমিটার। ওই আসার পথে একটা বিডিআর এর ঘাটি ছিল, ওইটা ক্রস করে প্রায় 2 কিলোমিটার হেঁটে আসতো। সেই জায়গা থেকে আপনার যেদিনের ঘটনা, সেদিনের মানে যেদিনের ঘটনা ঘটে, এই ঘটনাটা একদিনই ঘটে, হয়তো একদিনই সবকিছু তার চিন্তা ভাবনা আলাদা হয়ে যায় গোরস্থান সম্পর্কে। তো আমরা জানি যে কবরস্থান অনেক সেফেস্ট জায়গা আমাদের এই হরর সেক্টরটাতে। আমি বলতে চাই কবরস্থান অনেক সেফ। তো সেই দিনের ঘটনায় তিনি বাসা থেকে প্রতিদিনই খাওয়া নিয়ে আসতেন যেদিন রাতে ডিউটি থাকতো। তো রওনা দিয়ে দিত তো 7টা 7:30টার দিকে। তো আসার পরে উনি ওনার এই কবরস্থানের সামনে একটা টঙের দোকান ছিল, ওইখানে চাটা বিক্রি করতো, চা বানাতো এক লোক। ওইখানকার লিকারের চা ওনার উপর ফেমাস ছিল। তো এসেই উনি 1 কাপ চা খেতে খেতে বসে এই লোকটার সাথে গল্প করছে। তখন রাত 7টা কি 7:30 বাজে। তো শীতকাল রাসেল ভাই অনেক, তো শীতটা সন্ধ্যা থেকেই পড়ে যায়। একটা লোক হাত কচলাতে ঘষতে এই দোকানটার সামনে আসে। তো মাথার হুডটা সরানোর পরে, মানে মাথার কানটুপিটা সরানোর পর তিনি দেখলেন যে দাঁড়িয়াল একজন ভদ্রলোক ওখানে 1 কাপ চা চাচ্ছে, এবং চা সাথে সাথে বলছে যে আপনারা একটু দোয়া দুরুদ পড়েন, একজন বিজ্ঞ আলেম মারা গেছেন, আপনারা, আমার মনে হয় দোয়া দুরুদ পড়লেই ভালো হয়, ওনার লাশ কিছুক্ষণের মধ্যেই এই কবরস্থানে চলে আসবে। ওই মুহূর্তে দোকানে দোকানদার ছিল, ওই হাফিজ সাহেব ছিল। তো তিনি ওই দোকানদারকে বলেন, কি কিছু বুঝলেন? তখন ওই লোক বলে যে আরে অনেক মানুষই তো মারা যায়, বলে গেছে আর কি, থাক, মানুষ মারা গেলে তো আমাদের দায়িত্ব দোয়া দুরুদ পড়া। তো ওই লোকটা নর্মালি ওনার বাঁশি নিয়ে আর টর্চ লাইট, এই টর্চ লাইটটা খুব পাওয়ারফুল, ওনার টর্চ লাইটটা খুবই পাওয়ারফুল। তো তিনি কি করলেন, ওই টর্চ লাইট মারতে মারতে কবরস্থানটা পশ্চিম দিয়ে চলে গেলেন। পশ্চিমে যাওয়ার পরে আবার কবরস্থানের কাছে চলে আসলেন। প্রায় ঘন্টাখানেক পর ওই ঝিঝি পোকার শব্দের সাথে সাথে, আর ওই এলাকায় শিয়াল খুব বেশি, আমি আরেকটা হিন্ট দিয়ে দিলাম এটা কোন এলাকার মানুষ এলাকা হতে পারে, খুব শিয়াল। তখন আরো বেশি শিয়াল ছিল, এখনো শিয়াল আছে কিন্তু এক্সটিংক্টের পথে, কিন্তু তখন আরো বেশি শিয়াল ছিল। তো ঝিঝি পোকার শব্দের সাথে সাথে অনেকগুলা পায়ে হেঁটে আসার শব্দ, মনে হচ্ছে যে পাতার উপর পায়ের পাড়া পড়তে পড়তে অনেকের শব্দ। উনি দেখলেন যে প্রায় 100-2 মানুষ এগিয়ে গিয়ে কবরস্থানের ভেতর ঢুকছে, আর সবাই কান্না করছে। ওনার কাছে মনে হলো যে হয়তো আসলেই কোনো বিজ্ঞ আলেম মারা গেছে, নইলে ওই লোকটা এসে বলে যায় আর এখানে লোকজন কান্না করতেছে। তো ওই লোকগুলা ভিতরে ঢুকছে, আর পাশ কাটিয়ে 2টা লোক কবর খুঁড়ে বেরোলো। তারা খালি গায়ে, তারা মনে হয় অনেকক্ষণ ঘেমেছে। তো কবরস্থানের সামনেই চাপকল আছে, চাপকল দিয়ে ওই লোকগুলা পানি দিয়ে মানে মুখ টুক ধুয়ে আবার কবরস্থানের ভিতরে ঢুকে গেল যারা কবর খুঁড়েছে। তো তখন দেখলো যে কয়েকজন হেজাক লাইট নিয়ে আসছে, আর 4 জন লোক
শুধুমাত্র 4 জন লোক একটা লাশ কাঁধে করে নিয়ে কবরস্থানে ঢুকছে, তার পিছনে আরো কয়েকজন লোক, এবং লাশের খাটিয়ার পাশ বরাবর হেঁটে আসছে সেই লোকটা, যে লোকটা চায়ের দোকানে তার সাথে ঘটনা বলেছে। তো তারা কি করলো, ভিতরে ঢুকে গেল। তো ঘন্টা খানেক পর তিনি দেখলেন যে এই টঙের দোকানের পাশ বরাবর পশ্চিম দিক থেকে 16-17টা শিয়াল কবরস্থানের দিকে চেয়ে আছে। তিনি আর ওইখানে তার দায়িত্ব মোটামুটি চোরের থেকে বেশি দায়িত্ব শিয়াল পাহারা দেওয়া, কারণ তিনি বলে যে আমি আসলে দারোয়ান চোরের, কিন্তু শিয়াল পাহারাই দিতাম বেশি, কারণ পুরো কবরস্থান তো ওই শিয়াল কি করতো, কবর খুঁড়ে লাশটা ছিঁড়ে নিয়ে চলে যেত। তো কি করলো, তিনি তো জানেন ভেতরে একটা লাশ ঢুকেছে, সে কি করলেন, ভেতর থেকে কবরস্থানের গেটটা লাগিয়ে দিলেন যাতে শিয়ালগুলো ভেতরে ঢুকতে না পারে। চারিপাশে প্রায় 14 ফিট দেয়াল, তো শিয়াল মাঝে মাঝে মাটি খুঁড়ে নিচ দিয়ে ঢুকে এই পাশে বেরিয়ে যায়, কিন্তু আশা করি ওই মুহূর্তে কবর দেওয়া পর্যন্ত কোনো ঝামেলা হবে না। তো তিনি ভিতরে ঢুকার পর দরজাটা লাগিয়ে ফিরেই দেখেন যে ভেতরেই অনেকগুলা শিয়াল। এই শিয়ালগুলা ঢুকলো কি করে? আর যে মানুষগুলা, 7-8 মানুষ, ভেতরে কোনো মানুষ তেমন একটা মানুষ নাই, ওই 7-8 জন মানুষ যে লাশের পেছনে এসছে তারাই, আর 4-5 জন, টোটাল 12 থেকে 15 জন, কিন্তু তিনি ঢুকতে দেখেছে প্রায় 300 জনের উপরে। কিন্তু কবরস্থানের ভেতরে 12 থেকে 15 জন, হেজাক লাইট চারিপাশে, কবরটার চারিপাশে, আর একটু সাথেই পাকা একটা জায়গা, সেখানে কবরটা লাশটা রাখা, এবং লাশের চারিপাশে মানুষজন লাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় লাশের মাথার যে কাপড়টা খুলে হয়তোবা সবাই দেখছে, এটা তার কাছে মনে হলো। তো তিনি টর্চ মারতে পারছিলেন না, প্রথমে শিয়ালের চোখের দিকে টর্চ মেরে ফেলে। তো ওইখান থেকে কয়েকটা শিয়াল এমন ভাবে তার দিকে তাকায়, তিনি খুব ভয় পেয়ে যান। লাশের চারিপাশ থেকে কে জানে হাত উঠিয়ে বলে, এই টর্চ মেরেন না। টর্চ কিন্তু তাদের মুখে মারা হয়নি। তো তিনি খুব দোটানায় পড়ে যান, বাইরেও শিয়াল, ভেতরেও শিয়াল। তিনি বেরিয়ে গেলে বাইরের গুলা ভেতরে ঢুকে যেতে পারে, আর ভেতর গুলা তো আধ্যাত্মিক। তিনি বলল যে আমি কি করব, ওখান থেকে একজন লোককে ডাকার খুব ইশারায় চেষ্টা করলাম, কিন্তু কেউ আমার ইশারা দেখতে পারো না, কারণ অন্ধকার চারিপাশে অনেকখানি, ওই জায়গাটায় হাজাক লাইট, ওনার কাছে কোনো ধরনের লাইট বা কিছু নাই, ওনার হাতে খালি টর্চ লাইটটা আছে। উনি যদি টর্চ লাইটটা মেরে কাউকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, হয়তো বিপদ আরো বেশি আসে। তিনি কি করলেন, গুটি গুটি পায়ে আল্লাহ আল্লাহ করে বিসমিল্লাহ করতে করতে ওই জায়গাটায় চলে গেলেন, যে জায়গাটায় লাশের খাটিয়াটা রাখা, লাশটা রাখা, এবং চারিপাশে ঘিরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। উনি যেতে যেতেই পেছনে ফিরে দেখে যে শিয়ালের যে কিউরিয়াসিটি, যে শিয়ালগুলা কোথায়, দেখে যে শিয়ালগুলা তখন মাটিতে নেই, সব গাছের উপরে। তো এখন এখান থেকে ভাগবো না অজ্ঞান হয়ে পড়ে যাব? আমাকে তো আল্লাহ অজ্ঞানও করছে না। উনি বলেছেন যে আমি তো অজ্ঞান হয়েও পড়ছি না। একটু সামনে আগায় যে জটলা পেকেছিল লাশের খাটিয়া বরাবর 14 জনে, সে একজনকে জিজ্ঞেস করলো, ভাই, এই বলতে বলতে জিজ্ঞেস করবে শিয়ালের ব্যাপারে, এমন সময় লাশের খাটিয়ার দিকে চোখ পড়ে, এবং চোখ পড়ার পরপরই তার অজ্ঞান হওয়ার মতোই অবস্থা। যে লোকটা বলেছিল যে আমার একটা বিজ্ঞ আলেম মারা গেছে, আপনারা দোয়া করেন, এটা সেই লোকটায় শুয়ে আছে, এবং মৃত অবস্থায় শুয়ে আছে, চারিদিকে চারিপাশে কাফনের কাপড়, এবং হাসি দিয়ে শুয়ে আছে। তো উনি কি করবে বুঝতে পারছিল না। তখন বললো যে ভাই, ভিতরে কিন্তু শিয়াল আছে। একটা লোক বলে, আমি জানি ভেতরে শিয়াল আছে, আপনি চুপচাপ দাঁড়ায় থাকেন এখানে। তো লোকটা কি করলো, ওই জায়গায় দাঁড়ায় থাকলো, দেখলো যে ওই হাসি মুখ অবস্থায় লোকটা যতটুকু হাসি ছিল, মুচকি হাসি, সেটা আরো বড় হয়ে গেছে হাসিটা, যতই কবরের দিকে লাশটা নামানো হচ্ছে। উনি কি করলেন, ওইখানে টর্চটা হাতে যা ছিল ফেলে টর্চটা নিয়ে এখান থেকে এক দৌড় দিলেন। যেই টঙের দোকানে লোকটার চা খেতেন, ওই টঙের দোকানে লোকটা রাতে ঘুমাতো মাঝে মধ্যে। উনি একটা রিস্ক নিলেন যে যা হওয়ার হবে, টঙের দোকানে যেয়ে দেখি, নক করে দেখি, যদি খোলা থাকে নাহলে একদম বাসার দিকেই দৌড় দিব। সামনে আবার বিডিআর গেট আছে 1 কিলোমিটার পর। তিনি দেখলেন যে বাইরে দিয়ে তালা দেওয়া না, তাহলে সম্ভাবনা উনি ভিতরে আছে। প্রায় 2-3 মিনিট ধাক্কাধাক্কি করার পরে লোকটার ঘুম ভাঙে। উনি আল্লাহর কাছে বলে আলহামদুলিল্লাহ যে উনি ভিতরের সাথে সাথে তরতর করে ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে আবার ভিতর থেকে সিটকানি লাগিয়ে দেয়। ওনাকে ওই দিন রাতে বসে বসে বলে যে এই ঘটনা। ওই লোকটা বলে, ভাই রে, আমি মাঝে মধ্যে এখানে অনেক কিছুই শুনি, অনেক শব্দ শুনি এখানে বসে থাকা অবস্থায়। তো আপনি এখন থাকেন, আপনার রাতে ঘুমাবে না, কারণ এই দোকানের চারিপাশে দেখবেন শিয়াল ঘুরঘুর করতেছে। তো তাই ঠিক হলো, সারা রাত শিয়াল আশেপাশে ঘুরঘুর করে, আর কোনো শব্দ কবরস্থান থেকে আসে না। পরের দিন সকালবেলা কবরের ভিতরের অবস্থা কি সেটা যায় না, ফজরের আজান দেওয়ার পরপরই সকালে একটু আবছা আলো আসার পরপরই সে তার বাড়িতে চলে। আসলে তিনি একটু প্রক্সি দিতেন। যে লোকটা তার এই জায়গায় পৌর কবরস্থানে ছিল, সে একজন গভর্নমেন্টের নিম্ন শ্রেণীর কর্মকর্তা, কি সে দারোয়ান হিসেবে ছিল। তাকে লিজ দিছিল যে তুমি কাজ করো, সে যে বেতন পেত ওখান থেকে কিছু টাকা তাকে দেওয়া হতো আর কি।
কি করলো যে আর যাবে না, 1 মাস আর কোনো খবর নাই। 1 মাস পরে একদিন একটা জমির ব্যাপারে একটা লোকের কাছে কথা বলতে এসে ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার পথে সন্ধ্যার পরে এই টঙের দোকানে উনি বসেন আর কি। টঙের দোকানে বসার পর ওই লোকের সাথে কথা হয়। লোকের সাথে কথা বলার পরে বলে যে, ভাই আপনি জানেন না কি অবস্থা। আমি রাসেল ভাই একটা ছোট্ট জিনিস মিস করে গেছি, আমি একটু আবার রিমাইন্ড করি। পরের দিন সকালবেলা যখন উনি দোকান থেকে বের হলেন, তো সকালবেলা উনি যখন ওই ভোরবেলা আবছা আলোতে ওনাকে নিয়ে যায়, ওনাকে ঘুম থেকে উঠিয়ে ওনাকে নিয়ে যায়, তখনও আশেপাশের লোকজন জাগেনি প্রপারলি। যাওয়ার পর উনি দেখেন সেই লাশের খাটিয়া, সেই কবর খোঁড়া, কিন্তু কেউ নাই, লাশটাও নাই, কবরটার ভিতরে কোনো লাশও নাই, আশেপাশে কিচ্ছু নাই, খালি লাশের খাটিয়া, কবরটা খোঁড়া, কাফনের কাপড় পরে আছে। এইটা দেখে উনি চলে যায়, উনি আর 1 মাস আসেন না। পরের দিন উনি বলে যে যখন ওই যে এখন আমি ওই জায়গায় চলে আসি, উনি যখন জমির কাজ শেষ করে কথাবার্তা শেষ করে ওনার দোকানে ঢোকে, তখন এই টঙের দোকানদারকে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা ভাইয়া কি অবস্থা, ওইটা কোনো হদিশ পাইছিলেন? বলে মেয়ে আপনি চলে যাওয়ার পরবর্তী দিন পুলিশ এসে একাকার অবস্থা। 1 লাশ নাকি কোন জায়গা থেকে চুরি হয়েছে, লাশ চুরি হয়েছে, পুলিশ এসে পুরা ঘেরা অবস্থা। ওই যে জায়গায় লাশ মানে কবর দেওয়ার কথা ছিল, ওই জায়গায় লাশ কবর দিতে আসার পর শিয়াল নাকি লোকজন তাড়া করছে, লোকজন সব চলে গেছে। আর ওই লাশের যে লাশটা কোনো মতো কবর দেখেছে, সেই লাশ উঠায় একটা কবরস্থানের ভিতরে নিয়ে গেছে। সেই কবরটা দেওয়া হয়েছিল 1904 সালে। 1904 সালে সেই কবর দেওয়া হয়েছিল। ওই অনেক পুরাতন কবর, পুরো কবরস্থানের মাঝখানে সেটা পড়ে, ওইটার ভিতরে একটা তরতাজা লাশ পাওয়া যায়। আপনি যেদিন চলে যান তার পরের দিন, পরে এটাকে পোস্টমর্টেম করে পুলিশ কি করছে কাটাছেটা করে পরে এনে এসে আবার এখানে কবর দিয়ে দিচ্ছে। এরপরে হয়তো তার দারোয়ানের চাকরিটা হয় না, কিন্তু এই ঘটনা তার সারা জীবন রাসেল ভাই মনে থাকবে। এটা হচ্ছে একটা ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ঘটনাটি আমি এমন একজন মানুষের কাছ থেকে শুনেছি যে কোনো ধরনের ভূত প্রেত এসব বিশ্বাস করত না। সে তার সিনিয়র এক স্যারের থেকে এই ঘটনাটা শুনেছে। আমি তার মতন করে ঘটনাটি বলছি। ঘটনাটি শুরু করার আগে একটি প্রেক্ষাপট বলতে চাচ্ছি। ঢাকার শহরতলির এক পুরনো হাসপাতাল, নামটা নাই বলি, যেটা গত 10 বছর ধরে বন্ধ। তবে জায়গাটা নিয়ে অনেক গল্প শোনা যায়। স্থানীয়রা বলে রাতের বেলা হাসপাতালের জানালায় ছায়ামূর্তি দেখা যায়, কান পাতলে ফিসফিস শব্দ শোনা যায়। কেউ কেউ তো দাবি করে হাসপাতালে এখনো ডাক্তার নার্সদের কণ্ঠস্বর শোনা যায়। আমি সেই হাসপাতালের একজন স্টাফ। সব ঘটনাগুলো খুব কাছ থেকে দেখতাম। এর মধ্যে সব ঘটনায় যে ভৌতিক বিষয়টা সেটা না। অনেক ঘটনা খুব ভয়ঙ্কর, কিন্তু ঘটনাগুলি প্রাকৃতিক। কিন্তু এর মধ্যে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা আমরা আজও পাইনি। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। একবার এক মানসিক রোগীদের হাসপাতালে আমার ডিউটি পড়েছে রাত 1টা। হঠাৎ একটা রুম দিয়ে বিকট শব্দ শুরু হলো। আমরা গিয়ে দেখলাম রুমে কেউ নেই। সবাই বেশ অবাক হলাম, এই রোগী কোথায় গেল? এখানের প্রতিটা রোগী এদের নিজেদের রুমে বাথরুম ও এদের রুমের সাথেই, না বাথরুমেও নেই। এদিকে রুমটাও বেশ অন্ধকার। এই রোগীর আবার আলোতে সমস্যা, আলো চোখে লাগলে চিৎকার করে শুধু। যাই হোক, এখন এই রোগীকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরো রুম খুঁজেও পাওয়া গেল না তাকে। এরপর যেটা সবাই দেখলো সেটা কিভাবে হয়েছে কেউ জানে না। সবাই দেখলো ওই রুম ছিল বিল্ডিংয়ের 2য় তলায়। অনেক পুরনো বিল্ডিংটি ছিল 3 তলায়। সেই রোগীর রুমের জানালা থেকে উপরের ছাদের একটা ভিউ দেখা যায়। সবাই স্পষ্ট দেখলো রোগীটি ছাদের কার্নিশে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে হো হো করে হাসছে। কেউ কিছু বোঝার আগেই সে এক লাফ দিল। কারো হাতে কিছু করার ছিল না, কিন্তু বিষয়টি আজও ব্যাখ্যাতীত। সে কিভাবে ওখানে পৌঁছালো, কোন রাস্তা দিয়ে পৌঁছালো, রুম থেকেই বা কি করে বের হলো, কেউ জানে না, আজও না। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি সিনিয়র ভাইয়ের কথা অনুযায়ী লিখে পাঠাচ্ছি। এবারের কাহিনী শুরু হলো আমাকে এবং আমার বন্ধু রিমনের মাধ্যমে। আমি একজন নবীন চিকিৎসক, কয়েক বছর হলো ইন্টার্নশিপ শেষ করেছি। রিমন একসময় মেডিকেলের ছাত্র ছিল, কিন্তু ব্যবসার দিকে চলে যায়। সে বরাবরই ব্যবসার দিকে বেশি মনোযোগী ছিলেন, মানুষের সেবা করার থেকে। আমরা দুজন ছোটবেলা থেকে বন্ধু। এক সন্ধ্যায় রিমন বলল, চল আজ একটু অ্যাডভেঞ্চার করি, ওই পরিত্যক্ত হাসপাতালটা একবার দেখে আসি, ওখানে নাকি কত কিছুই ঘটে, যাই একবার দেখে আসি। আমি একটু ভেবে বললাম, তুই জানিস তো এসব জায়গায় কি সব অদ্ভুত ব্যাপার ঘটে। পুরনো রেকর্ড অনুযায়ী হাসপাতালের শেষ দিকে কয়েকটা রহস্যময় মৃত্যু হয়েছিল। আর তুই তো জানিস
আমি সবসময় একটু ঝামেলা এড়িয়ে চলি। এসব মৃত্যু আমাকে খুব প্যারা দেয়। রাতে ঘুমের মধ্যেও এসব হিসেব মেলাতে পারি না। এসব হিসেব মেলাতে মেলাতে পড়াশোনা ভুলে যাই। রিমন হাসলো। ও সব গুজব, আজ প্রমাণ করে দেব এসব কিছুই নাই। তুই যে এসব বিশ্বাস করো আমি তো কোনোদিন চিন্তাও করিনি। আমি ভাবতাম তুই আমার মতন করে ভাবিস বিষয়গুলো। যাই হোক, চল দেখেই আসি। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। দুজন মিলে একটা টর্চ লাইট আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম। হাসপাতালের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম। হাসপাতালের চিত্রটা একটু বর্ণনা করে। পুরনো পরিত্যক্ত একটি হাসপাতাল হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কারণ এখানের যত জিনিসপত্র সেই আগের মতন করে ঝোলানো। মনে স্যালাইন ঝুলছে, ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। হাসপাতালটি কোনো এক কারণে ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গিয়েছে। সবকিছু বন্ধ। ওয়ার্ড দিন যেভাবে ছিল ঠিক সেভাবে আছে। কেউ সেখানে আজ অবধি আসেনি। হঠাৎ কেমন যেন একটা শব্দ, যেন কারো দম বন্ধ করা শ্বাস আমার ঘাড়ে লাগছে। ধুলো জমে গেছে, দেয়ালে ফাটা ফাটা দাগ, বাতাসে যেন একটা পচা ওষুধের গন্ধ। আর সবকিছু মিলিয়ে কেমন যেন একদম বন্ধ করা পরিবেশ। হঠাৎ করেই কোথা থেকে যেন ফিসফিস শব্দ এলো, তোমরা চলে যাও। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। রিমন আমার দিকে তাকিয়ে বলল, শুধু বাতাসের শব্দ, ভয় পাবে না। কিন্তু তখনও বুঝিনি আসল ভয় আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা দুইজন কিছুক্ষণ রুমগুলো অবজার্ভ করলাম। রুমের ভিতরগুলো, এমনকি ভিতরের যে ময়লা আবর্জনা ছিল সেগুলো পর্যন্ত পরিষ্কার করা হয়নি, এমন নোংরা পরিবেশ। আমরা হাঁটতে হাঁটতে 607 নম্বর কেবিনের সামনে দাঁড়ালাম। এটা সেই কেবিন যেখানে এক গর্ভবতী নারী চিকিৎসার অভাবে মারা গিয়েছিল। রিমন দরজাটা ঠেলে দিল। এক মুহূর্তের জন্য মনে হলো আমার হার্ট বন্ধ হয়ে যাবে। এটা আমরা কি দেখছি? আমরা কি কোনো ঘরের মধ্যে আছি, নাকি এসব বাস্তব? কিভাবে বাস্তব হবে? এখানে তো আমরা দুইজন ছাড়া আর কেউ নেই। তাহলে এসব কি হচ্ছে? আমি দেখলাম বিছানার উপরে একটা মহিলা বসে আছে। চুল এলোমেলো, মুখে নীলচে রঙের ছাপ, চোখের কোটর গভীর অন্ধকার, গায়ে রক্তমাখা হাসপাতালের গাউন পরা। সে মুখ তুলে তাকালো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। কিন্তু তার চোখে প্রচণ্ড কষ্ট, তার চোখে মুখে কষ্টের ছাপ। হঠাৎ তার ঠোঁট নড়ে উঠল। তোমরা চলে যাও, না হলে আমিও তোমাদের নিয়ে যাব। আমার বাচ্চাটাকে তো বাঁচাতে পারলে না। তোমাদের লজ্জা লাগে না? তোমরা কেমন ডাক্তার? এর থেকে বাসায় বসে যদি আমার বাচ্চাকে পৃথিবীতে আনার চেষ্টা করতাম, তাই হয়তো বাচ্চাটা বেঁচে যেত। আমি আর রিমন কিছুই বলতে পারছি না। আমাদের মুখে কোনো ভাষা নেই। মনে হচ্ছে আমাদের পায়ের নিচে কিছু নেই। আমাদের দম বন্ধ হয়ে আসছিল। দরজা হঠাৎ এমন জোরে বন্ধ হলো যে আশপাশ কেঁপে উঠল। রিমন চিৎকার দিয়ে ছুটে পালালো। আমি দেরি করলাম না। আমার মাথা এমনিতেও কাজ করছিল না। বাসায় ফিরে এলেও আমার ঘুম হচ্ছিল না। রাত গভীর হলে মনে হলো কেউ আমার ঘরে ঢুকেছে। আমার শরীর নড়ছিল না, কেবল শুনতে পাচ্ছিলাম, আমি এখনো এখানে আছি। চোখ খুলে দেখি জানালার বাইরে কালো ছায়ার মতো কিছু একটা। তখনই বুঝলাম ও আমাদের ছেড়ে দেয়নি, ও এখনো আমাদের সঙ্গে আছে। আমার শরীর পুরোপুরি অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কোনো ভারী কিছু আমার বুকের ওপর চেপে বসেছে। চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল, আর সেই ফিসফিসানিটা আরো স্পষ্ট হচ্ছিল, আমি এখনো এখানে আছি। জোর করে গলা থেকে শব্দ বের করার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। একমাত্র কাজ ছিল চোখ বন্ধ করা। মনে হচ্ছিল যদি চোখ খুলি তবে যা দেখব সেটা সহ্য করতে পারবো না। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কার শব্দ হলো, ঠাস ঠাস। আমার আতঙ্ক চরমে পৌঁছালো। হঠাৎই শরীর আবার নড়তে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শৃঙ্খল ভেঙে গেল। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজার দিকে তাকালাম। দরজা তখনও কাঁপছিল, যেন কেউ বাইরে থেকে পাগলের মতো ধাক্কা দিচ্ছে। আমি আর দেরি না করে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। কিন্তু দরজার ওপাশে কেউ নেই। তবে মেঝেতে কিছু একটা পড়েছিল, একটা পুরনো হাসপাতালের গাউন, 607 নম্বর কেবিনের সেই গাউন। পরদিন সকালে আমি রিমনকে ফোন দিলাম, কিন্তু সে ধরল না। ঘণ্টাখানেক পর তার মা ফোন করলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, তুই তাড়াতাড়ি চলে আয়, রিমনের অবস্থা ভালো না। আমি ছুটে গেলাম ওর বাসায়। রিমন বিছানায় শুয়েছিল, কিন্তু ওকে দেখে আমার বুক কেঁপে উঠল। ওর চোখ দুটো লালচে, কোটরে ঢুকে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, আর সারা শরীর ঘামে ভেজা। আমি কাছে গিয়ে ডাকলাম, রিমন কি হয়েছে? ও আস্তে আস্তে মুখ তুলল। তারপর যা বলল তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। বুঝতে পারছি না রে। শুধু যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ও এখনো আমার সঙ্গে আছে। তারপর ওর হাতটা তুলে দেখালো।
ওর কবজিতে গভীর আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কেউ লম্বা নখ দিয়ে ওর হাত চেপে ধরেছিল। আমি আর দেরি করলাম না, সেদিনই পুরনো হাসপাতালের রেকর্ড খুঁজতে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম 607 নম্বর কেবিনে যে মহিলা মারা গিয়েছিল তার নাম ছিল তাসনিম আরা। সে 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এক রাতে প্রচণ্ড ব্যথা শুরু হলে নার্সরা ডাক্তারকে খুঁজতে যায়, কিন্তু তখন হাসপাতালে স্টাফ ছিল খুবই কম। একজন ডাক্তারও সময় মতো পৌঁছাতে পারেনি। তাসনিম মৃত্যুর আগে বারবার বলেছিল, আমার সন্তানকে বাঁচান, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারেনি। পরদিন সকালে নার্সরা এসে দেখে তাসনিম নিজেই নিজের পেট কেটে ফেলেছে। রক্তে ভেসে যাচ্ছিল পুরো কেবিন। তারপর থেকে কেবিনটা বন্ধ করে দেয়া হয়। আমি বুঝতে পারছিলাম আমাদের জীবন এখন বিপদের মুখে। আমি আর রিমন মিলে একজন স্থানীয় হুজুরের কাছে গেলাম, যে নাকি এমন ঘটনা সম্পর্কে জানে। সে আমাদের কথা শুনে কিছু দোয়া পড়ল আর বলল, ও এখনো মুক্ত হয়নি, কিন্তু যদি আর কখনো ওর জায়গায় না যাও তাহলে হয়তো তোমাদের ছেড়ে দেবে। সেদিন রাতে আমি আর রিমন সিদ্ধান্ত নিলাম ওই হাসপাতালের কথা কোনোদিনও মনে করব না, ওখানে আর কোনোদিন যাব না। এরপর কিছুদিন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কিছু কিছু রাতের বেলা যখন বাতাস খুব ভারী হয়ে আসে, তখনও যেন কানে ফিসফিসানি ভেসে আসে, তোমরা চাইলেই আমাকে আর আমার বাচ্চাকে বাঁচাতে পারতে। ঘটনার শেষ এখানেই নয়। এসব কিছু যখন আমি জানলাম, তার কিছুক্ষণ পরে আমার পাশে একজন মানুষ এসে বসে, যার নাম রঞ্জু। সে খুব কম কথা বলে। হঠাৎ বলল, আপনার সাথে একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম। ঘটনাটি মাথা থেকে বের করতে পারছিলাম না। আমি কিছু না ভেবে বললাম, বলুন। রঞ্জু বলা শুরু করলো, আমাদের গ্রামের নাম ছিল পোড়াগাছা। জনবসতি কম। সন্ধ্যার পরপরই এলাকা শুনশান হয়ে যেত। গ্রামের এক কোনায় বড় একটা ট্রাক স্ট্যান্ড ছিল। দূর দূরান্ত থেকে আসা ট্রাকগুলো রাতে এখানে বিশ্রাম নিত। ট্রাক স্ট্যান্ডের পাশে কয়েকটা চায়ের দোকান, ছোট খাবারের হোটেল আর কিছু গ্যারেজ ছিল। তবে এলাকাটা নিয়ে নানা গুজব ছিল। লোকমুখে শোনা যেত গভীর রাতে এখানে অদ্ভুত কাণ্ড ঘটে। কেউ দেখেছে সাদা কাপড় পরা একটা মেয়েকে, কেউ শুনেছে কান্নার আওয়াজ, আবার কেউ কেউ বলতো এখানে মাঝে মাঝে ট্রাকের হেডলাইটের সামনে হঠাৎ করে কেউ এসে পড়ে, কিন্তু কাছে গিয়ে কাউকে পাওয়া যায় না। আমি মানে রঞ্জু এই ট্রাক স্ট্যান্ডের পাশের চায়ের দোকানে প্রায় আসতাম। রাতের ট্রাক ড্রাইভারদের গল্প শুনতে আমার ভালো লাগতো। গ্রামের মানুষ আমাকে চিনত, কারণ আমি শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফিরেছি বাবার জমি জমা দেখাশোনার জন্য। একদিন রাত 10টার দিকে আমি ট্রাক স্ট্যান্ডে বসে চা খাচ্ছিলাম। পাশের বেঞ্চে এক রিক্সাওয়ালা বসা ছিল, নাম রব্বানি। তার রিক্সা একটু দূরে দাঁড় করানো ছিল। শুকনো গায়ের মানুষ, মুখে পানের দাগ, চোখে ক্লান্তি। আমার পাশে বসা এক ট্রাক ড্রাইভার নাম কালু মিয়া চায়ের কাপে ফু দিতে দিতে বলল, ভাই এই জায়গাটা ভালো না, কাল রাতেও এক ড্রাইভার নাকি কিছু দেখছে। আমি হাসলাম, তুমি বুঝি ভূতে বিশ্বাস করো? কালু মিয়া গম্ভীর মুখে বলল, বিশ্বাস না করলে কি, নিজের চোখে দেখা জিনিস তো আর অস্বীকার করতে পারি না। রিক্সাওয়ালা এতক্ষণ চুপ ছিল। এবার সে হঠাৎ করে বলল, আমিও একদিন কিছু দেখছিলাম। আমি কৌতূহলী হয়ে গেলাম, কি দেখেছ? রিক্সাওয়ালা চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলতে লাগলো, গত বছর এই সময় শীতের রাত ট্রাক স্ট্যান্ডে যাত্রী নামিয়ে একা ফিরছিলাম। রাত তখন প্রায় 1:30 হবে। রাস্তা ফাঁকা, বাতাসটা ভারী লাগছিল। হঠাৎ দেখি রাস্তার ধারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা সাদা কাপড় পরা, চুল লম্বা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি ভেবেছিলাম নিশ্চয়ই কেউ অপেক্ষা করছে, কিন্তু রিক্সা একটু এগিয়ে নিতেই দেখি মেয়েটা আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার শরীর হিম হয়ে গেল, গলাটা শুকিয়ে গেল। চোখের সামনে মেয়েটা, কিন্তু আমি জানি কয়েক সেকেন্ড আগেও ও অনেক দূরে ছিল। আমি আর দাঁড়াইনি, প্যাডেল মেরে সামনে চলে এলাম। কিন্তু কিছু দূর যেতেই মনে হলো কেউ আমার রিক্সার পেছনে বসেছে। পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু একটা ঠান্ডা বাতাস যেন আমার গায়ে লাগছে। আমি আর পারছিলাম না, জোরে প্যাডেল মেরে স্ট্যান্ডের দিকে ফিরে এলাম। সেদিনের পর থেকে রাতের বেলা আমি ওই রাস্তা মাড়াই না। রিক্সাওয়ালার কণ্ঠে সত্যিকারের ভয় ছিল। আমি হাসলাম না, কারণ তার মুখ দেখে মনে হচ্ছিল সে সত্যি কিছু দেখেছিল। এরপর কয়েকদিন কেটে গেল। আমি এই ঘটনাটা ভুলে গিয়েছিলাম। এক রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলাম। তখন বাজে প্রায় 12টা। আমার মোটরসাইকেলের পেট্রোল কমে গিয়েছিল, তাই ভাবলাম ট্রাক স্ট্যান্ডের পাশের দোকান থেকে একটা বোতল পেট্রোল কিনে নেই। ট্রাক স্ট্যান্ডে পৌঁছাতেই দেখি চারপাশে কেমন একটা অস্বাভাবিক নীরবতা। সাধারণত এমন সময়ে কিছু ট্রাক দাঁড়িয়ে থাকে, চায়ের দোকান খোলা থাকে, কিন্তু সেদিন পুরো এলাকা ফাঁকা। একটা ট্রাক দূরে দাঁড়িয়েছিল, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। আমি বাইক থেকে নামতেই শুনলাম খুব হালকা একটা হাসির আওয়াজ, একেবারে মেয়েলি হাসি, কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারলাম না। আলোটা একটু কমিয়ে সামনে এগিয়ে গেলাম।
দোকানটার দিকে তাকিয়ে দেখি দরজা অর্ধেক খোলা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ভেতরে ঢুকে ডাক দিলাম, কেউ আছেন? কেউ সাড়া দিল না। আমি একটু ভয় পেলাম, কিন্তু নিজেকে সামলে রাখলাম। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা বাতাস আমার ঘাড় ছুঁয়ে গেল। মনে হলো কেউ ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরলাম। একটা মেয়ে, লম্বা সাদা কাপড় পরা, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো যেন গভীর অন্ধকারের মতো। আমার দম বন্ধ হয়ে আসছিল। এক মুহূর্তের জন্য আমি নড়তে পারছিলাম না। তারপর হঠাৎ করেই মেয়েটা আমার দিকে এগিয়ে এলো। আমি পেছনে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। তখনই শুনলাম একটা ট্রাকের হর্ন। আমার চোখের সামনে মেয়েটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি তাড়াতাড়ি বাইকে উঠলাম। এক মুহূর্ত দাঁড়ায়নি, পাগলের মতো স্পিড বাড়িয়ে সোজা বাড়ির দিকে ছুটলাম। পরদিন সকালে ট্রাক স্ট্যান্ডে গিয়ে ঘটনাটা বললাম। কালু মিয়া বিষণ্ণ মুখে শুনল। তারপর কালু মিয়া চাপা গলায় বলল, এইখানে বছর 10 আগে একটা মেয়েকে খুন করা হয়েছিল। ট্রাক চালকদের একজন নাকি তার উপর জোর খাটাতে চেয়েছিল, আর সে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। সেই রাত থেকেই এই এলাকায় অদ্ভুত ঘটনা ঘটে। আমি শিউরে উঠলাম। আমার দেখা মেয়েটি কি সেই মৃত আত্মা? সেই রাতের পর থেকে আমি আর গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাই না, কারণ আমি জানি সেখানে কেউ আছে যে এখন অপেক্ষা করছে। এরপর রঞ্জু আমাকে বলল, এসব কি হচ্ছে আমার সাথে আজকাল? আমি বললাম, আরও কিছু কি হয়েছে? রঞ্জু এর চোখ লাল, বলল, আরও কিছু ঘটনা ঘটেছে। আমি বললাম, বলুন, বললে যদি আপনার ভালো লাগে তাহলে বলুন। আমার মেয়ের সব থেকে ভালো বন্ধুর জীবনের একটা ঘটনা। মেয়েটা আমার একটা ট্রমায়ের ভেতরে চলে গিয়েছে। আমি ওর মতন করে বলছি আপনাকে। দ্বিতীয় দিনের মতো আজকে আবারও পাড়ার মোড়ের ওই ময়লা আবর্জনার স্তূপ থেকে সেই বিদঘটে গন্ধটা আমার নাকে এসে লাগছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, শিউলিকে জিজ্ঞেস করলে ও বলছে, কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আমি শিউলির কথা শুনে অবাক হচ্ছি। এত বিশ্রী একটা গন্ধ, আমার বমি এসে যাওয়ার উপক্রম, আর শিউলি কিনা বলছে ও কোনো গন্ধই পাচ্ছে না। মিথ্যা কথা বলার জন্য এখন ওর উপর আমার রাগ উঠছে, কিন্তু কিছু করতেও পারছি না। ও আমার বয়সে বড়, যদিও আমরা একই স্কুলে পড়ি। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের প্রাইভেট পড়া থাকে আমাদের স্কুলের এক ম্যাডামের বাসায়। আমরা আজও রোজকার মতো সেখান থেকে ফিরছি, কিন্তু রহস্যময় বিষয় হলো, আজকে নিয়ে 3 দিন আমি যাওয়া আসার পথে একটা খুব বাজে গন্ধ পাচ্ছি পাড়ার মোড়ের ওই জায়গাটা থেকে। কিন্তু আমার বান্ধবী শিউলি নাকি সেই বিশ্রী গন্ধটা পাচ্ছে না। আমি কোনো মতে নিজের মুখ চাপা দিয়ে সেখান থেকে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরছি। মোড়টা ঠিক পেরোতেই আমার মনে হলো আমাদের পেছনে একটা ছায়ামূর্তি হাঁটছে। আমি যেখানে থামছি ছায়ামূর্তিটাও সেখানে থামছে। আমার মনে এখন ভয় লাগছে, কিন্তু শিউলি নির্বিকারভাবে আমার সাথে এগোচ্ছে। এই সামনে ওর বাড়ি, ও এখন নিজের বাড়ির দিকে এগোচ্ছে। শীতের কুয়াশা ঘেরা কাঁচা পাকা রাস্তা জুড়ে এখন কোনো মানুষজন বাইরে নেই, যেন কোনো মহামারীতে সমগ্র এলাকা খালি হয়ে গিয়েছে সেই কবেই। এদিক দিয়ে আসতে এখন আমার ভয় করে। প্রাইভেট পড়াও ছাড়তে পারছি না, কারণ কদিন বাদে আমাদের পরীক্ষা। আমি বাড়ি ফিরে দরজার সামনে দাঁড়িয়ে মাকে ডাকলাম। আমার মা ভেতর থেকে দরজা খুলে আমার দিকে তাকিয়ে রাগে মুখ নিয়ে তাকালেন। তারপর গলা ঝেড়ে বললেন, এই তোর আসার সময়? কতবার না তোকে বলেছি সন্ধ্যার আগে বাড়ি ফিরবি, কত রাত করে বাড়ি ফেরিস। আমি মাকে কোনোভাবে বোঝালাম, মা রাগ করছো কেন? ম্যাডাম তো ওই সময় ছাড়া আর আমাদের পড়াতে পারেন না, তার ছোট 2 মেয়ে ছেলে আছে, ওদেরকে সামাল দিয়েই তো সন্ধ্যার সময় পড়ানোর সুযোগ পান। তাছাড়া তুমি তো জানো আমার মাধ্যমিক পরীক্ষা সামনে। আমার মা শান্ত স্বভাবের, তাই আমাকে আর কিছু বললেন না। তিনি রান্নাঘরে বসে চুলায় রুটি সেঁকতে সেঁকতে বললেন, তোর জন্য আমার চিন্তা হয় রে মা, কারণ তুই আমার একমাত্র মেয়ে। তোর বাবা তো তোকে ছোটবেলায় রেখে চলে গিয়েছে। এরপর অনেকে আমাকে বলেছিল দ্বিতীয় বিয়ে করার জন্য, কিন্তু আমি আর বিয়ে করিনি। আমার মেয়ে যখন আমার সাথে আছে তখন আবার বিয়ে? কথাটা বলেই ম্যানেজের চোখ মুছলেন। এটা আমার একটা ভ্রান্ত ধারণা। বাবা আমাকে একেবারে ছোট রেখে মারা গেছেন, আর আমার মায়ের এই কথাগুলিও নতুন না। উনি প্রায় সময় আমাকে গল্পের মতো করে এই কথাটা বলেন। আসলে আবার বাবার মৃত্যু হয়েছে আমি প্রাইমারি স্কুলে পড়ার সময়, কিন্তু মা বাবাকে অনেক ভালোবাসতো বলে বাবার মৃত্যুটা মা মেনে নিতে পারেনি। তাই অধিক চিন্তার ফলে কিছুদিন পর আমার মার ডিমোনেশিয়া রোগ হয়, যার ওষুধ তিনি এখনো সেবন করেন। আসলে মার স্মৃতিভ্রমের অসুখ আছে, কারণ উনি বাবাকে এখন অনেক ভালোবাসেন আর বাবার মৃত্যুটাকে মেনে নিতে পারেন না। পরদিন সকালে, মা আমি স্কুলে যাচ্ছি, এই বলে বইপত্র ব্যাগে ঢুকিয়ে হাঁটা দিলাম স্কুলের উদ্দেশ্যে। আমার স্কুল বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা। যাওয়ার সময় শিউলিকেও সাথে নিয়ে যাওয়ার জন্য ওর বাড়ির কাছে যেতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। দেখলাম ওদের বাড়িতে তালা লাগানো। বিষয় কি, গতকাল তো আমার সঙ্গে প্রাইভেট থেকে বাড়ি ফিরলো, কোথাও আবার বাড়ির সবাই মিলে চলে গেল না তো?
আমি কিছু বুঝতে পারলাম না। আশেপাশে কাউকে জিজ্ঞেস করব, এমন কাউকে দেখতে পেলাম না। আর এদিকে আমার স্কুলের সময় চলে যাচ্ছে, লেট করে গেলে আবার দাঁড় করিয়ে রাখবে, তাই তখনই রওনা দিলাম। বিকেলে স্কুল থেকে ছুটি পাওয়ার পর সোজা বাড়িতে আসি। ক্লাসের পড়ার চাপে আমার শিউলির কথা মনেই ছিল না। সন্ধ্যার সময় প্রাইভেট পড়তে আবার বেরিয়েছি। হঠাৎ দেখলাম শিউলিদের বাড়ির দাওয়ায় কেউ একজন বসে আছে। কাছে গিয়ে দেখি শিউলি, কিন্তু এ কি, ওকে দেখে কেমন যেন অন্যরকম লাগছে। চুল আঁচড়ায়নি, চোখের নিচে কালসিটে দাগ। আমি বললাম, কিরে তোর এই হাল কেন? কোথায় ছিলে আজকে সারাদিন? দেখলাম শিউলি আমার কোনো কথাই কানে নিচ্ছে না। দাওয়া থেকে উঠে ঘরে চলে গেল শিউলি। তারপর স্কুল ব্যাগ নিয়ে আবার বেরিয়ে এসে বলল, চল। আমি কিছু বুঝতে পারলাম না। ওকে সাথে নিয়ে যেতে লাগলাম ম্যাডামের বাড়িতে। যেতে যেতে জিজ্ঞেস করলাম, কিরে কোথায় ছিলি আজকে? শিউলি আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই স্তূপের মধ্যে। তারপর হেসে বলল, আরে আজ এক জায়গায় গিয়েছিলাম। তুই আমাদের বাড়িতে এসে খুঁজছিলি না আমায়? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। গিয়েছিলি কোথায় আজকে? শিউলি আমার কথা শুনে আবার হাসলো। তারপরও আমাকে আর কিছু বলেনি। আমি ভাবলাম হয়তো মন ভালো নেই তার। আজকে তৃতীয় দিন। প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে সেই ময়লা আবর্জনার স্তূপের মধ্য থেকে কোনো গন্ধ আজ আসেনি। আমি বাড়ি ফিরে মাকে এই ঘটনার কথা বললাম। কথায় কথায় শিউলির কথা উঠতেই মা আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, কি বলছিস তুই এগুলো? জানিস না শিউলি আজ 2 দিন হলো মারা গেছে? কথায় কথায় শিউলির কথা উঠতেই মা আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, কি বলছিস তুই এগুলো? জানিস না শিউলি আজ 2 দিন হলো মারা গেছে? কথাটা শুনে আমার পুরো চেতনা অসাড় হয়ে গেল। সাথে সাথে বুকের ভেতর একটা চাপা ব্যথা অনুভব করলাম। আমি মার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলাম, কি বলছো তুমি এসব? আমার সাথে ফাজলামো করছো তুমি? আমার মা আমার দিকে এগিয়ে এসে বললেন, তোকে মিথ্যে বলতে যাব কেন? 2 দিন আগে শিউলি আমাদের বাড়িতে এসেছিল, জিজ্ঞেস করছিল তুই কোথায় আছিস। আমি তখন বলেছিলাম তুই স্কুল থেকে ফিরিসনি। ও তখন চলে গেল, কিন্তু পথে ওকে নাকি কারা যেন মেরে রাস্তার মোড়ে এ নর্দমার স্তূপের মধ্যে ফেলে রেখে চলে যায়। আমি এই খবর পাই পরদিন দুপুরবেলা। শিউলির চাচা সেদিন শিউলিকে ওদের বাড়ির পেছনের দিকে কবর দিয়ে বাড়ি থেকে কোথাও চলে যায়। তুই তো জানিস আমার কোনো কথাই এখন আর ভালো করে মনে থাকে না, তাই শিউলির মৃত্যুর কথাও ভুলে গিয়েছিলাম। তাই তোকে শিউলির মৃত্যুর কথা বলতে পারিনি। তুই যখন শিউলির কথা বললি তখন মনে পড়ছে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। শিউলি মারা গেলে তাহলে আজ 2 দিন ধরে আমি কার সঙ্গে প্রাইভেট পড়তে যেতাম আর ফিরতামই বা কার সাথে? ভয় আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। এত বড় একটা ঘটনা আমি জানতে পারলাম না। শিউলি অবশ্যই স্কুল কামাই করার স্বভাব ছিল, তাই স্কুলে খুব কম যেত, কিন্তু প্রাইভেটে শিউলি আমার সাথে রোজ যেত। আজকে সন্ধ্যায় তাহলে আমার সাথে শিউলি কিভাবে ছিল? যদি ও মারা গিয়ে থাকে, নাকি সব আমার মনের ভুল? না, সব ভুল হবে কিভাবে? মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো শিউলি কি আমাকে কি বলতে চেয়েছিল, যার কারণে ওকে মৃত্যুর পরও আসতে হয়েছে? এটা জানার পর আমি আজ কোনোভাবেই ঘুমাতে পারবো না, কারণ ও আমার খুব কাছের বান্ধবী ছিল। ওকে আমি নিজের বোনের মতো দেখি, কারণ আমার কোনো বোন নেই। শিউলিও আমাকে সবসময় পছন্দ করত। ওরকম ফুলের মতো মেয়েকে কারা মেরে ফেললো সেটা কিছুতেই মাথায় আসছে না। আমার মায়ের দিকে আমাকে এই ঘন কুয়াশার রাতেও গোসল করিয়েছেন, কারণ মার ভয় হচ্ছে আমাকে কোনো অশুভ কিছু শিউলির রূপ ধরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। পরদিন সকালে আমি সোজা শিউলিদের বাড়িতে যাই। আমার শরীরে আজ খুব জ্বর, কিন্তু আমাকে যেভাবে হোক জানতে হবে শিউলির মৃত্যু কিভাবে হলো। মাকে বলেছি আমি স্কুলে যাব, কারণ শিউলির কথা বললে তিনি আসতে দিতেন না। শিউলিদের বাড়িতে এখনও সেই তালা ঝুলছে। আমি তালা ভাঙার চেষ্টা করিনি, কারণ এতে লোকজন সন্দেহ করতে পারে। আমি জানতাম শিউলিদের ঘরের পেছনে একটা ভাঙা জানালা আছে। আমি তাই বাড়ির পেছনের জায়গাটায় গিয়ে দেখি শিউলিকে যে জায়গায় দাফন করা হয়েছে সেখানটার আশেপাশে কিছু টুকরো কাগজ পড়ে আছে। আমি সেখান থেকে একটা কাগজ নিয়ে খুলে দেখলাম ওতে কালো জাদু করার বিভিন্ন মন্ত্রসহ কারো নখ আর চুল। আমার বুঝতে আর বাকি থাকে না এসবের পেছনে আসলে কি আছে। আমি তবুও জ্বর মাথায় নিয়ে জানালা ভেঙে শিউলিদের ঘরে ঢুকলাম। ভেতরে আসার পর আমি যা দেখলাম তাতে আমার চক্ষু কপালে উঠে যাওয়ার অবস্থা। সারা ঘর জুড়ে কালো জাদু করার সব জিনিস এদিক ওদিক ছড়ানো। একটা দলিল মতো কিছু পড়ে থাকতে দেখলাম চৌকিতে। ওটা হাতে তুলে নিলাম। পৃষ্ঠা উল্টাতেই সবকিছু পরিষ্কার হলো আমার কাছে। আসলে ঘটনা হলো এরকম, শিউলির বাবা আর মা কেউ বেঁচে ছিল না, তাই শিউলির দুঃসম্পর্কের এক চাচা তাকে ভরণ পোষণ করত।